প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমার সাথে যুক্ত হয়ে পড়েছো ধীরে ধীরে নিশ্চয়ই। আমি জুয়েল কিবরিয়া স্যার তোমাদের সাথে যুক্ত আছি। আমাদের বাংলা ব্যাকরণ কোর্সের প্রায় আমরা শেষের দিকে আছি। তোমরা এখনো যুক্ত হওনি আমার সাথে? অনেকেই হচ্ছে। জাহিদ হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নয়ন হাসান, মালিহা মেহজাবিন, আসসালামু আলাইকুম প্রিয় স্যার। ওয়ালাইকুম আসসালাম প্রিয় শিক্ষার্থী। রাশেদুল রাসেল, আবু তালেব, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আবু তালেব। শাপলা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। শাপলা, ভালো আছি আমি। হ্যাঁ, আমি ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি ইনশাল্লাহ। আমরা তাহলে ক্লাসে যেতে চাই। যদি আপনাদের শুরুতে কারক নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে করবেন। আমরা কারক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে দ্রুত করে ফেলবেন। শামিন সুলতানা, ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। নাসিরুল্লাহ তারিক, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্যামলী আক্তার, আসসালামু আলাইকুম গুরুজি। হ্যাঁ, শিষ্য জিতে রহো। শ্যামলী আক্তার স্যার, সিকি পথ বলতে কি বোঝায়? মোট পথের 4 ভাগের 1 ভাগ, 1/4। 1/4 কে বলা হয় সিকি। লিজা হোসেন, কেমন আছেন স্যার? ভালো আছি। শামসুদ্দিন মাহমুদ তানভীর, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই সালাম দিচ্ছেন, আমি আর ইন্ডিভিজুয়ালি নিতে পারছি না, অনেকে আমার সাথে যুক্ত হয়ে পড়েছে। আমি সবার সালাম একসাথে নিয়ে নিলাম। কামরুজ্জামান সরকার, মামুন রশিদ, তারপরে শাহজামাল উদ্দিন, ফারজানা ইসলাম, আলামিন আহমেদ, মুনতাসির মামুন, ফারজানা ইসলাম। হ্যাঁ, কামরুজ্জামান সরকার, গুরু কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। শিষ্য বৎস, আমি ভালো আছি। হ্যাঁ, তোমাদের সামনে এলাম, আরো ভালো লাগছে, ভালো থাকছি ইনশাল্লাহ। তোমাদের জন্য অপেক্ষা করি যে কখন আমার এই শিষ্যদের সাথে, আমার শুভাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের সাথে আমি যুক্ত হব। আশা করছি সবাই ভালো আছো, তোমরা নিশ্চয়ই সুস্থ আছো, সুন্দর আছো। হ্যাঁ, আমি তোমাদের সাথে পড়াশোনা শুরু করছি। তো শুরুতে আমি আবার বলছি যে কারক নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে, সাহিত্য ব্যাচ শুরু হবে 19 তারিখের পর থেকে। আলামিন আহমেদ, সাহিত্য ব্যাচ শুরু হবে 19 তারিখের পর থেকে। ওমর ফারুক, গুরু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মাস্টার থেকে তোর একেবারে গুরু বানাই দিলি আমাকে। আচ্ছা, ঠিক আছে, খুশি হয়েছি আমি। হ্যাঁ, আমরা কারক নিয়ে কোনো প্রশ্ন থাকলে দ্রুত করেন, আমরা আলোচনায় চলে যাব। যদি না থাকে তাহলে আমরা অন্য আলোচনায় চলে যাব। আমরা আজকে ছোট কিছু টপিক পড়ব। লেখেন হচ্ছে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক। রফিকুল ইসলাম স্যার, আপনাকে সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। আজ আমার সালাম নিলেন। শারমিন সুলতানা, এত শত শত সালাম শারমিন সুলতানা, কত জনেরটা নেই, কোনটা চোখের আড়াল হয়ে যায়, বুঝেন না? এতগুলো নাম তো পড়া সম্ভব হয় না। আবু দাউদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুখের চেয়ে স্বস্তি ভালো অপাদান কারক। সুমাইয়া ইসলাম, সুখের চেয়ে স্বস্তি ভালো অপাদান কারক। অর্থাৎ কোনো কিছু হতে থেকে চেয়ে, কোনো কিছু হতে থেকে চেয়ে হলে সাধারণত অপাদান কারক হয়। সুখের চেয়ে স্বস্তি ভালো অপাদান কারক। ধন্যবাদ সুমাইয়া ইসলাম প্রশ্ন করার জন্য। আর কেউ প্রশ্ন থাকলে দ্রুত করবেন। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন থাকলে দ্রুত করবেন ভাই, কারণ আমরা নতুন নতুন টপিক, আমাদের ছোট ছোট টপিকগুলি আছে, আমরা আগাবো। জি,
আমি ধরে নিচ্ছি আপনাদের কোনো প্রশ্ন নাই। আচ্ছা, ইকবাল হোসেন স্যার, আপনার ক্লাস পুরো ম্যাজিক। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধু। জাহাজ চলে সাগর জলে, কর্ম কেন স্যার? কোথায় পেলেন কর্ম? যদি দেওয়া থাকে ভুল দেওয়া আছে। কেন কর্ম কেন স্যার? কর্ম কেন হবে স্যার? কর্তা স্যার। যদি কোথাও কর্ম দেওয়া থাকে তাহলে ভুল দেওয়া আছে। ইকবাল, শুভকামনা তোমাকে। মিরাজ শেখ অনেক। স্যার দুরুক্তি শব্দ আজকে পড়াবো ভাই, অনেক কিছু পড়াবো আজকে। জি আমাকেও সুন্দর দেখাচ্ছে, কিন্তু কেউ বলছে না। খুরশেদ তোমাকে তো কেউ দেখতে পাচ্ছে না ভাই। হ্যাঁ আচ্ছা, আমি সবাইকে জানিয়ে দিলাম যে খুরশেদ কাজকে অনেক সুন্দর দেখাচ্ছে। শোভন বল, আদাব স্যার। আদাব। মিনার থেকে আজান শোনা যায়, অপাদান। একটি ভালো প্রশ্ন। মিনার থেকে আজান শোনা যায়, কোথাও থেকে কোনো কিছু শোনা গেলে অপাদান। তাওহিদুর রহমান রাসেল, মিনার থেকে আজান শোনা যায়, ছাদ থেকে পাখির ডাক শুনি, বাড়ি থেকে নদী, কোথাও থেকে কোনো কিছু শোনা গেলে অপাদান, আর কোথাও থেকে কোনো কিছু দেখা গেলে অধিকরণ। নূর আলম, লোকটা জাতিতে বৈষ্ণব। লোকটা যে বৈষ্ণব এটা কেমন করে বোঝা যাবে? জাতির দ্বারা। লোকটা যে বৈষ্ণব এটা চেনার উপায় কি? জাতি। জাতি হচ্ছে বৈষ্ণব চেনার উপায়। তাহলে করণ কারক। জি। ধর্মের কল বাতাসে নড়ে। আচ্ছা, আমার বইয়ে এই তথ্যটি একটু মিস্টেক হয়ে আছে। ধর্মের কল বাতাসে নড়ে, বাতাস দ্বারা নড়ে। বাতাস করণ কারক হবে শিক্ষার্থী বন্ধু। ধর্মের কল নড়ছে কিভাবে? কিসের সাহায্যে? বাতাসের সাহায্যে। তাহলে বাতাস করণ কারক। এটি আমার বইয়ে মিস্টেক জনিত কারণে এটি ভুল হয়ে আছে। ঠিক আছে, নড়ছে কে? ধর্মের কল। নড়ছে কে? ধর্মের কল। কর্তা কিসের দ্বারা? বাতাসের দ্বারা। করণ। হ্যাঁ, অনন্যাকরণ, ভালো আছি। আমার প্রণাম নেবেন। হ্যাঁ, তোমার প্রণাম নিলাম অনন্যাকরণ। রাজশাহী কলেজ দেশ সেরা। আচ্ছা সাব্বির, হ্যাঁ ঠিক আছে, খুশির খবর। রাজশাহীর মানুষ হিসাবে খুশির খবর। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। বাঁশি বাজে, বাঁশি কি কর্ম স্যার? এই যে শোভন পাল, মগা পাল, আমি ক্লাসে গতদিন বলে দিয়েছি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। বিষাদে অধিকরণ, অবস্থা। বিষাদ একটি অবস্থা। তুমি সুখে আছো, সুখ অধিকরণ। বুঝতে পারলেন? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদ, বিষাদগ্রস্ত অবস্থায়। অবস্থা বোঝালে অধিকরণ কারক হয়। উপাদান এবং সম্প্রদান তো মোর ফারুক গতদিন বলেছি ভাই। উপাদান আর সম্প্রদান কারক গতদিন বলেছি, কিছুই বলেন নাই। উপাদান আর সম্প্রদান নিয়ে তুস তুস করে বলেছি, আর নতুন কিছু বলেন নাই। লোকটি কান্নায় ভেঙে পড়লো, কান্নায়, কান্নার দ্বারা করণ কারক। মিরাজ শেখ অনেক, কান্নায় করণ কারক। জি, থ্যাংক ইউ। মানে আমরা আর প্রশ্ন নিচ্ছি না, এখন লেখেন পদাশ্রিত নির্দেশক। জি, আচ্ছা তৌফিক হাসান 24 নেই না, হয়তো আমি নাম্বারিং করতে গিয়ে 24টা মিস্টেক করেছি, তাহলে 25টা 24 হবে। এমন হতে পারে আমি সিরিয়াল করতে গিয়ে না থাকার কোনো কারণ নাই, যেটা আমি 25 দিয়েছি তাহলে সেটা 24 হবে। না থাকার কিছু নেই, সবই আছে। আমি নাম্বারিং করতে গিয়ে হয়তো একটা মিস্টেক করে ফেলেছি। জি, তো ধন্যবাদ। আর কোনো প্রশ্ন নিচ্ছি না, আমি পড়ে চলে এসেছি। দেখেন পদাশ্রিত নির্দেশক, দ্রুত লিখে ফেলেন। পদাশ্রিত নির্দেশক, দেখেন ইংরেজিতে যেটাকে বলে আর্টিকেল, ইংরেজিতে যেটাকে বলা হয় আর্টিকেল, বাংলায় সেটি পদাশ্রিত নির্দেশক। ঠিক আছে, ইংরেজিতে যেটা আর্টিকেল। আচ্ছা, তাহলে পদাশ্রিত নির্দেশক ইংরেজিতে কি বলা হয়? আর্টিকেল। আর্টিকেলের বাংলা পরিভাষা কি? পদাশ্রিত নির্দেশক। তো ইংরেজিতে এ এন দি, ইংরেজিতে কি? এ এন দি। আর বাংলায় হচ্ছে টি, টা, খানা, খানি, টুকু, টুকুন। টিটা খানা খানি টুকু টুকুন। টিটা খানা খানি টুকু টুকুন। এখন পরীক্ষায় প্রশ্ন হবে এমন যে এতটুকু, একখানি ছোট ক্ষেত আমি একেলা,
একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। একখানি ছোট ক্ষেত, খানি অংশটুকুর নাম কি? দিয়ে অপশন দিবে উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, পদাশ্রিত নির্দেশক। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মেয়ে, এটুকু অংশের নাম কি? একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যাটি ছিল একটা। এখানে টা কি? অপশন দেবে উপসর্গ, অনুসর্গ, তাই না, বিভক্তি, পদাশ্রিত নির্দেশক। তাহলে টি, টা, খানা, খানি, টুকু, টুকুন, এগুলোকে কি বলা হয়? পদাশ্রিত নির্দেশক। এখন প্রশ্ন হলো যে নির্দেশকের কাজ কি? নির্দেশকের কাজ কি? যদি প্রশ্ন হয় নির্দেশকের কাজ কি, তার উত্তর দিতে হবে নির্দিষ্ট করা। নির্দেশকের কাজ কি? নির্দিষ্ট করা, নির্দিষ্ট করা। আমাকে 4টি কমলা লেবু দাও, 2টি জামা দাও, 5টি কলম দাও, 2খানা আমার বাড়ি আছে, হ্যাঁ, 4খানা আমার গাড়ি আছে। তাহলে টিটা, খানা, খানি, টুকু, টুকুন কি করে? নির্দিষ্ট করে। কিন্তু মাঝে মধ্যে আবার অনির্দিষ্ট করে। তো বিসিএস এটি প্রশ্ন হবে, নিচের কোন বাক্যে নির্দেশক অনির্দিষ্ট অর্থে বসেছে? আমি আবার বলছি, নির্দেশকের কাজ নির্দিষ্ট করে, নির্দেশকের কাজ কি? নির্দিষ্ট করা। কিন্তু নির্দেশক মাঝে মধ্যে নির্দিষ্ট না করে কি করে? অনির্দিষ্ট করে। এবং সেটি পরীক্ষায় আসবে, নিচের কোন বাক্যে নির্দেশক অনির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে? যখন আপনি বলবেন মা আমাকে 4টা ভাত দাও, মা আমাকে আর 4টা ভাত দাও, তো মা বলবে এই নে 1টা 2টা 3টা 4টা, দিবে না? 4টা দিবে ভাত মা? না, কি করবে? 4টা দিবে না। তো এই যে মা 4টা ভাত দাও, এই বাক্যের নির্দেশক নির্দিষ্ট করেনি, কি করেছে ভাই? অনির্দিষ্ট করেছে, অনির্দিষ্ট। টিটা নির্দিষ্ট করার কথা, কিন্তু মাঝে মধ্যে অনির্দিষ্ট করবে। পোয়াটাক দুধ দাও, পোয়াটাক, পোয়াটাক দুধ দাও, পোয়াটাক মানে 1 পোয়া না, পোয়ার কাছাকাছি। 1 পোয়া দিলেও হবে, একটু বেশি দিলেও হবে, একটু কম দিলেও হবে। পোয়াটাক দুধ দাও। খান 4 জামা কিনবো, খান 4 জামা কিনবো, 4টি নয়, 4 খান নয়, কিন্তু খান 4 মানে 4টাও কিনতে পারি, পছন্দ হলে বেশিও কিনতে পারি, পছন্দ না হলে কমও কিনতে পারি। মন 5 ঘি লাগবে, মন 5 ঘি মানে 5 মন না, কিন্তু কি 5 মনের কাছাকাছি, মানে একদম নির্দিষ্ট না, কি অনির্দিষ্ট, কাছাকাছি। তো নির্দেশকের কাজ কি? তাহলে উত্তর দিবেন নির্দিষ্ট করা। কিন্তু এটি জেনে রাখবেন যে নির্দেশক মাঝে মাঝে অনির্দিষ্ট করে। তো পরীক্ষায় বলবে নিচের কোন বাক্যে নির্দেশক নির্দিষ্ট অর্থে বসেছে, নিচের কোন বাক্যে নির্দেশক অনির্দিষ্ট অর্থে বসেছে। বাক্য দেখে বোঝা যাবে, এটা মেমোরাইজ করে হবে না, গুরুর কাছ থেকে ফুফা নিলে হবে না। এটা আপনার পরীক্ষা যখন একটা বাক্য দিবে, আপনাকে বুঝে নিতে হবে যে নির্দিষ্ট করেছে নাকি অনির্দিষ্ট করেছে। এইটুকু বোঝার সক্ষমতা এই বয়সে থাকতে হবে। যদি না থাকে তাহলে বুঝতে হবে আপনার এই হেড অফিসে কি গন্ডগোল আছে। বুঝতে পেরেছেন? আর 1টি 2টি বাক্য আছে যেখানে নিরর্থক অর্থে, কি অর্থে? নিরর্থক। আমি লিখে দিই, দেখেন নিরর্থক ভাবে নির্দেশকের ব্যবহার, নিরর্থক অর্থে নির্দেশক। তো নির্দেশকের কাজ নির্দিষ্ট করা, 2-1টি কিছু কিছু জায়গায় অনির্দিষ্ট করবে, আর 1টা 2টা ক্ষেত্রে কি নির্দিষ্ট করবে না, অনির্দিষ্ট করবে না, কি করবে? নিরর্থক অর্থে ব্যবহার করাবে। নিরর্থক 2টি শব্দ, তার একটি হলো ন্যাকামিটা, এখন রাখো, ন্যাকামিটা এখন রাখো। তো আপনাকে বলা হবে ন্যাকামিটা এখন রাখো না, তাহলে ফুদিলে কোনো লাভ হবে না। জি, আজকে এক্সাম হবে, জি শোভন পল, আজকে কারকের এক্সাম হবে 11টায়। জি, তাহলে ন্যাকামিটা এই বাক্যে নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে এখানে ন্যাকামির কোনো 1টা 2টা হয় না, কাজে ন্যাকামির কোনো টিটা হবে না। বুঝতে পেরেছেন? ন্যাকামির সাথে টা ব্যবহার করা যায় না, ন্যাকামির কোনো টিটা হয় না, কিন্তু তারপরেও ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার করা হয়েছে? দ্যাট ইজ খুশখুশ, নিরর্থক, হুদাই, এমনিতে। আরেকটি বাক্য পরীক্ষা আসবে, সারাটি সকাল তোমার আশায়
এই দুটি বাক্য লিখে দিলে মনে রাখবেন যে এই দুটি বাক্য যদি দেয় আপনাকে যে কেন নির্দেশকের ব্যবহার হয়েছে তাহলে উত্তর দেবেন নিরর্থক ভাবে, নিরর্থক। কিংবা উল্টা করে বলবেন নিচের কোন বাক্যে নিরর্থক অর্থে নির্দেশকের ব্যবহার হয়েছে, এই দুটো মনে থাকবে না। আর এর বাইরে যত বাক্য পাবেন হয় নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট। তো নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটা আপনাকে সেন্স দিয়ে বুঝতে হবে। ইনশাআল্লাহ বুঝতে পারবেন, দেখবেন, প্র্যাকটিস করবেন। আচ্ছা, টিটা খানাখানি টুকুটুকুন আমরা বলেছি নির্দেশক। কার সাথে বসে? যে কোনো শব্দের সাথে নির্দেশকগুলি বসে। কলমটি, খাতাটি, বইটি, চেয়ারটি, টেবিলটি, মেয়েটি, ছাগলটি, কুত্তাটি, ভেড়াটি, পাগলটি, চেয়ারখানা, বাড়িখানা, গাড়িখানা, শাড়িখানা। ঠিক আছে? এই ক্ষেত্রে না, সারাটি সকাল, সকালের কোনো একটি দুটি নাই। একটা সকাল, পুরো একটা সকালে, সকালের মাঝে আবার টি এর দরকার নাই। হ্যাঁ, বলতে হতো পুরো সকাল, সকালের কখনো আবার সকালের মধ্যে আবার টিটা হয় না, সকাল সকালে। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা বললাম যে কি শাড়িখানা, বাড়িখানা, গাড়িখানা, চেয়ারখানা, টেবিলখানা, তাই না, কলমখানা, লুঙ্গিখানা, গেঞ্জিখানা, যে কোনো কিছুর সাথে আপনি টিটা খানিখানা বসাবেন, এর হচ্ছে সাধারণ নির্দেশক। কিন্তু কিছু আছে বিশেষ নির্দেশক, বিশেষ, স্পেশাল। জবের পরীক্ষায় কিংবা অ্যাডমিশনে কিংবা এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ নির্দেশক দিবে না, বিশেষ। বিশেষ মানে কি, যেই নির্দেশকগুলি সবার সাথে বসবে না। কার সাথে বসবে? কারো কারো সাথে। যে ডাকবে তার সাথে যাবে না। আলিয়া ভাট যদি ডাকে তাহলে ভিন্ন কথা, দীপিকা পাড়ুকোন যদি ডাকে তাহলে আলাদা। সকিনা, জরিনা, ময়না, আম্বিয়া, নাসরিন ডাকবে আর কি পাশে গিয়ে বসে যাব না। তারা পাশে, সবার পাশে বসে যায়, তারা হচ্ছে কমন, সাধারণ। কিছু নির্দেশক আছে সবার পাশে বসবে না। কার পাশে? বিশেষ বিশেষ কারো পাশে, তাদেরকে বলা হয় বিশেষ নির্দেশক। কি? একটি হচ্ছে তা, একটি হচ্ছে কেতা, আর একটি হচ্ছে পাটি। কেতা, তা এবং পাটি, এই তিনটি নির্দেশককে বলা হয় বিশেষ নির্দেশক। পরীক্ষা প্রশ্ন হবে নিচের কোনটি বিশেষ নির্দেশক? নিচের কোনটি বিশেষ নির্দেশক? তো বিশেষ নির্দেশক তা, কেতা এবং পাটি। শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দেন। আমি যখন 4টা কলম কিনবো তখন কি বলবো যে 4টা কলম দাও। দোকানদারকে বলছি 4টি কলম দাও বা 2টি কলম দাও। জামা কিনবো তো বললাম যে ভাই 1টা জামা দাও বা 2টা জামা দাও, 5টা লুঙ্গি দাও, 3টা শাড়ি দাও। কিন্তু এমন একটি বস্তু আছে, এমন একটি জিনিস আছে যেটা কিনতে গেলে টি বা টা বলা যাবে না। কি বলতে হবে? তা বলতে হবে। তা বলতে পারবেন কোন জিনিসের সাথে আমরা তা ব্যবহার করি? একটা জিনিস যেটা আমি 2টা কিনবো, 2টা না বলে বলতে হবে 2টা। কি? কাগজ। কাগজ, কাগজ। থ্যাংক ইউ। কাগজ একটি বস্তু যেটার সাথে নির্দেশক হিসেবে টি বা টা বা খানাখানি ব্যবহার করা যাবে না। কি ব্যবহার করতে হবে? তা। 4টা কাগজ কিনলে বলতে হবে আমাকে 4টা কাগজ দাও। 10টা কিনতে হলে বলতে হবে আমাকে 10টা কাগজ দাও। না, খাতা না, খাতা কিনতে গেলে তা বলা যাবে না। আমাকে 2টা খাতা দাও, 4টা খাতা দাও, হবে না। তাহলে তো বলবে দোকানদার যে আত্মা দীপ্তি দালাল, আমাকে 2টা দামা দেন তো, আত্মা দালাল দীপ্তি, দালা দালা দীপ্তি তো হবে না। অন্য কোনো কিছুতে আর তা বলা যাবে না। শুধু কোথায় তা বলতে হবে? কাগজ। কাগজের ক্ষেত্রে বলবেন তা। 2টা, 4টা, 5টা, 6টা। তাহলে কাগজের নির্দেশক কি? তা। তা কার নির্দেশক? কাগজ। অন্য কিছুর সাথে আর তা ব্যবহার করা যাবে না। জি। পাটি কার সাথে? পাটি না, কারণ শীতল পাটি না, শীতল পাটি নাউন। ওই পাটি এই পাটি না। এই পাটি মানে টি বা টা। জুতা, জুতা এবং দাঁত, জুতা এবং দাঁতের নির্দেশক হচ্ছে পাটি।
তাহলে পাটি কার নির্দেশক? জুতা, এবং জুতা না থাকলে বিকল্পে দাঁত। একটা জুতা বা দুইটা জুতা, আমার এক পাটি জুতা হারিয়ে গেছে। এক পাটি জুতা মানে কয়টা জুতা বলেন তো? দুইটা না, এক পাটি মানে একটা, পাটি মানে টা, তা মানে টা, পাটি মানে টা, টা কেতা মানে টা। তাহলে আমার এক পাটি জুতা হারিয়ে গেছে, মানে এক জোড়া না, যদি এক জোড়া হারিয়ে যায় তাহলে আমার দুই পাটি জুতাই হারিয়ে গেছে। দুই পাটি জুতাই হারিয়ে গেছে। দুই পাটি মানে আবার দুই জোড়া না, দুই পাটি মানে দুইটা পার্ট। আসলে ইংরেজিতে কি বলেন? পার্ট, এক পার্ট। জি, তাহলে এটা বাংলায় পাটি। আর দাঁতের ক্ষেত্রে, তাহলে জুতা এবং দাঁতের ক্ষেত্রে নির্দেশক কি? পাটি। আর কেতা, এই কেতার ব্যবহার আধুনিক ব্যাকরণে আরই নাই। তার পাটিতে তো বোঝাতে পারলাম আপনাদের, একটু হলেও আপনারা বুঝলেন, তাই না? কিন্তু কেতার ব্যবহার আধুনিক ব্যাকরণে আধুনিক ভাষায় নাই। কিন্তু কোন ভাষায়, কোন বাংলায় আছে? প্রাচীন কাল চর্যাপদের বাংলায়, মধ্যযুগের বাংলা, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্যের বাংলায়। তো বাংলা মানে শুধু আধুনিক বাংলা তো নয়, পুরো বাংলা মিলেই বাংলা। তো কাজেই কেতার ব্যবহার একটু জানতে হবে, শিখতে হবে। কার সাথে বসে কেতা? টাকার নোট। টাকার নোট, টাকার নোটের সাথে জমি এবং নোট। হ্যাঁ, রাস্তায় ঠিকই লিখেছেন। এখন দেখেন, এই যে আমরা এখন 100 টাকার এক বান্ডিল নোট বলছি। 100 টাকার কি এক বান্ডিল নোট, বা 500 টাকার এক বান্ডিল নোট। শিক্ষার্থী বন্ধুরা, এই যে বান্ডিল শব্দটি তো আমরা ব্রিটিশরা আসার পরে পেলাম, ইংরেজরা আসার পরে। 1757 সালে ইংরেজরা যখন শাসন ক্ষমতা এলো, তারপর তারা বললো এক বান্ডিল টাকা। ইংরেজরা যখন আসেনি 1100 সালে বা 1200 সালে, 1300 সালে, তখন কি টাকার বান্ডিল ছিল না? 500 টাকার না হোক, 100 টাকার তো ছিল, 50 টাকার তো ছিল, 10 টাকার তো বান্ডিল ছিল। তাহলে বান্ডিলকে কি বলা হতো জানেন? 10 টাকার এক কেতা নোট। 10 টাকার এক কেতা নোট। বুঝলেন কথাটা? ব্রিটিশরা এসে ওটাকে বলছে এক বান্ডিল নোট। 10 টাকার এক বান্ডিল, 5 টাকার এক বান্ডিল, 50 টাকার এক বান্ডিল। ইংরেজরা আসার আগে টাকার যে বান্ডিল ছিল, বান্ডিলকে তো বান্ডিল বলতো না, কারণ বান্ডিল শব্দটা ইংরেজরা আমাদেরকে দিল। তাহলে ইংরেজরা আসার আগে এই 10 টাকার বা 5 টাকার বান্ডিলকে কি বলা হতো? 10 টাকার এক কেতা নোট, 5 টাকার এক কেতা নোট, 50 টাকার এক কেতা নোট, টাকার নোট। আর একটা হলো জমি। জমি, রাজশাহী শহরে আমার 3 কেতা জমি আছে। 3 কেতা মানে 3টা। রংপুর শহরে আমার 1 কেতা জমি আছে, মানে একটা। তাহলে টিটা না বলে জমির ক্ষেত্রে বলা হতো কি? কেতা। কেতা নির্দেশকটি কার সাথে বসে? টাকার নোট এবং জমি। কিংবা উল্টা করে বলবে জমির নির্দেশক হিসেবে কি বসে? টাকার নোট হিসাবে নির্দেশক কি বসে? সিঙ্গেল পার্টি মানে একটা। জি, এক পার্টি মানে একটা। 32 পার্টি মানে কি? 32টা দাঁত। জি, এখানে আবার বলছি, তা কেতা পাটি শব্দটির অর্থ কি? টি বা টা, টি বা টা। জি, তো নির্দেশক নিয়ে মোটামুটি এইটুকু কথাবার্তা মনে রাখলে হবে। এইগুলি খুবই ছোটখাটো টপিক, যা বলবো ক্লাসে তার বাইরে জিন্দেগিতে কোনো পরীক্ষায় কোনো প্রশ্ন হবে না। বড় টপিকগুলি তো বলার বাইরেও কিছু জিনিস আপনাকে প্র্যাকটিস করতে হবে বই পুস্তক থেকে। ছোট টপিকগুলি আমি যা বলে দিব ক্লাসে, আবার বলছি, ক্লাসগুলি রেকর্ড তো থাকবে, পরীক্ষার প্রশ্ন হলে মিলাই দেব। ছোট টপিকগুলি থেকে আমি যা বলবো তার বাইরে ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো পরীক্ষায় কোনো প্রশ্ন হবে না, মিলিয়ে নেবেন। অ্যাডমিশন যদি পরীক্ষা হয়, বিসিএস যে হবে 19 তারিখে, অন্যান্য যত পরীক্ষা হবে আমার এই ভিডিও দেওয়া থাকবে, মিলাই নেবেন। স্যার বলেছিল ছোটখাটো টপিক থেকে আমি যা বলবো ক্লাসে তার বাইরে বাংলাদেশের কোনো পরীক্ষা প্রশ্ন হবে না ইনশাআল্লাহ। লেখেন এবারে দ্বিরুক্তি। দ্বিরুক্তি খাবেন? হ্যাঁ, ঢেলে দিব। সিল্লাই মার্কেট পাউন যাইব, জুয়েল কিবরিয়া ইরি ক্ষেত থেকে ভুরু ক্ষেত থেকে উঠে আসে নাই। কি কন আপনারা? সিল্লাই কন ঠিক কিনা? আওয়াজ পকেটে রাখবেন না, সিল্লাই কন ঠিক কিনা? জুয়েল কিবরিয়া ইরি ক্ষেত থেকে ভুরু ক্ষেত থেকে উঠে আসে নাই। ঢেলে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে
তাহলে আমরা দ্বিরুক্তিতে আছি, ঠিক আছে। দেখেন দ্বিরুক্তি শব্দটিকে ভাঙলে পাওয়া যায় দ্বি প্লাস উক্তি, দ্বি প্লাস উক্তি। দ্বিরুক্তি শব্দটিকে ভাঙলে কি পাওয়া যায়? দ্বি প্লাস উক্তি। দ্বি মানে দুই, উক্তি মানে কথা। দ্বি মানে দুই, উক্তি মানে কথা। ইনশাআল্লাহ অনেকদিন থাকবে রূপসানা মিলে রেকর্ডগুলো, ইনশাআল্লাহ থাকবে অনেকদিন। তাহলে দ্বিরুক্তি কি? একই কথা বা শব্দকে পরপর দুইবার উচ্চারণ করাকে বলা হয় দ্বিরুক্তি। একই কথা বা শব্দকে, একই কথা বা শব্দকে পরপর দুইবার উচ্চারণ করাকে বলা হয় দ্বিরুক্তি। হ্যাঁ খুরশেদ ঠিকই বলেছ। গ্রিন টি, গ্রিন টি এটা বলে হোয়াইট টি। তাহলে একই কথা বা একই শব্দ পরপর দুইবার উচ্চারণ করাকে বলা হয় দ্বিরুক্তি, ঠিক আছে। এখন দ্বিরুক্তি কয় প্রকার? লেখেন দ্বিরুক্তি তিন প্রকার। দ্বিরুক্তি তিন প্রকার। একটি হলো শব্দের দ্বিরুক্তি, একটি হলো পদের দ্বিরুক্তি, আর একটি হলো অনুকার দ্বিরুক্তি। দ্বিরুক্তি তিন প্রকার: শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি। এখন পরীক্ষার প্রশ্ন হবে নিচের কোনটি শব্দের দ্বিরুক্তি, নিচের কোনটি পদের দ্বিরুক্তি, নিচের কোনটি অনুকার দ্বিরুক্তি। কিংবা একটা দ্বিরুক্তি দিয়ে হয়তো বলা হবে এটি কি জাতীয় দ্বিরুক্তি। হ্যাঁ করো, ডিনার করো, চা খাও, কফি খাও, মৌজ মাস্তি করো, ক্লাস করো, ইনশাআল্লাহ ক্লাস করলে হবে। আচ্ছা এখন শব্দ আর পদের মধ্যে পার্থক্য কি? এর আগে ক্লাস একদিন বলেছি শব্দ আর পদের মধ্যে পার্থক্য কি মনে আছে? শব্দ আর পদের পার্থক্য হচ্ছে, মনে নাই? যে কলম একটা শব্দ, কলম একটা কি শব্দ, কিন্তু আমি কলম দিয়ে লিখছি তখন কলমটা পদ। বাবা একটা শব্দ, কিন্তু বাবা ভাত খায়, বাবা পদ। তাহলে একা একা বসলে শব্দ মনে আছে? আমি যখন একা আছি শব্দ, আর আমি যখন আমার ডার্লিং এর সাথে কি যুক্ত হয়ে আছি, তাই না? যেমন ঘরের মধ্যে একটা মাল আছে বলছেন, আপনাদের মনে আছে? আলিয়া ভাটের মতন, জি। তাহলে তার সাথে যখন যুক্ত অবস্থায় আছি তখন কি? তখন আমি পদ। অর্থাৎ যখন একা একা তখন শব্দ, আর যখন শব্দ অনেকের সাথে যুক্ত হবে তখন সেটিকে পদ। জি। তাহলে শব্দ আর পদের দ্বিরুক্তিও তাই, শব্দ আর পদের দ্বিরুক্তি ইনশাআল্লাহ তাই। যেমন কি শব্দের দ্বিরুক্তি কি? লাল লাল, বড় বড়, ছোট ছোট, ফোটা ফোটা, রাশি রাশি। তাহলে যে লাল লাল, কালো কালো, ছোট ছোট, বড় বড়, ফোটা ফোটা, রাশি রাশি, ধামা ধামা। শব্দের বিরক্তি কি বিরক্তি? শব্দের। ঘরে আছে তো ভাই, ঘরের সাথে বাইরেও আছে। হ্যাঁ বুঝেন নাই? আমার মন তো অনেক বড়, বুঝেন নাই? যাদের বড় মন তাদের দু একটা, দুই তিনটা চারটা থাকলে সমস্যা নাই, বুঝেন নাই? যাদের ছোট মন তাদের একটা থাকে। আমার মন যেহেতু বড়, একটা ঘরে আছে আর দু একটা বাইরেও আছে। জি হ্যাঁ গুড। নাসির শব্দ, আর নাসির তামিমা হাডুডু খেলে, ঠিক আছে? তাহলে সেটা পদ। জি। তো এই যে লাল লাল, কালো কালো, ছোট ছোট, বড় বড়, ফোটা ফোটা, রাশি রাশি, এগুলো হচ্ছে শব্দের দ্বিরুক্তি। কি দ্বিরুক্তি? শব্দের। এই মালগুলো এবার পদের দ্বিরুক্তি হয়ে যাবে কখন? যখন বলবে লাল লাল ফুলে বাগান ভরে উঠেছে। কোন দ্বিরুক্তি? পদের। কালো কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, ফোটায় ফোটায় বৃষ্টি পড়ছে। কিংবা একটু জটিল করে পরীক্ষক একটু, ওই মাল পরীক্ষক একটু শব্দটাকে এইভাবে বানাবে যে ফোটায় ফোটায় পড়ে নিশির শিশির, এই বাক্যে কোন দ্বিরুক্তি আছে? তো ফোটায় ফোটায় বৃষ্টি পড়ে কিংবা ফোটায় ফোটায় পড়ে নিশির শিশির, বাক্যে প্রয়োগ করলে কি? পদের দ্বিরুক্তি। পদের দ্বিরুক্তি। বুঝতে পারছেন? তাহলে আমরা বলছিলাম যে খুবই সিম্পল বিষয়। বাবা দোয়া করি ভালোই ভালোই বাড়ি ফিরে আয়, দোয়া করি ভালোই ভালোই বাড়ি ফিরে। তাহলে কোন দ্বিরুক্তি? পদের দ্বিরুক্তি।
ক্লিয়ার? তাহলে যখন শুধু লাল লাল বড় বড় ছোট ছোট ফোটা ফোটা রাশি রাশি কালো কালো, হ্যাঁ, দেখে দেখে ডেকে ডেকে তখন শব্দের দ্বিরুক্তি। আর যখন আমি এগুলোকে দ্বিরুক্তিকে বাক্যে প্রয়োগ করবো তখন সেটা হয়ে যাবে পদের দ্বিরুক্তি। ক্লিয়ার? লেখেন এবার অনুকার দ্বিরুক্তি। কি দ্বিরুক্তি? অনুকার। লেখেন প্রাকৃতিক কোন শব্দ, প্রাকৃতিক কোন শব্দ বা অনুভূতি প্রকাশক দ্বিরুক্তিকে অনুকার দ্বিরুক্তি বলে। প্রাকৃতিক কোন শব্দ, জি, প্রাকৃতিক কোন শব্দ বা অনুভূতি প্রকাশক, প্রাকৃতিক কোন শব্দ বা অনুভূতি প্রকাশক দ্বিরুক্তিকে বলা হয় অনুকার দ্বিরুক্তি। তো প্রাকৃতিক কোন শব্দ কেমন? যেমন দেখুন, আমি যখন কলমটাকে এই বোর্ডের উপরে বাড়ি দিব তাহলে একটা শব্দ হবে। কেমন শব্দ? ঠক না খট? ঠক হলেও ঠক না ঠক ঠক, খট হলেও কি খট খট। পৃথিবীতে যত শব্দ হয় সবাই দ্বিরুক্তি দ্বারা হয়। কাক যখন ডাকে তুমি শুধু কা বলা যায় না, কি বলতে হয়? কা কা। কাকের ডাক কি? কা কা। বিড়ালের ডাক কি? মিউ না মিউ মিউ। বুঝতে পারলেন? কুকুরের ডাক ঘেউ না কি? ঘেউ ঘেউ। কোকিলের ডাক কুহু কুহু। পৃথিবীতে যত রকম সাউন্ড, পাতার শব্দ মর মর, নদীর শব্দ কুল কুল, কল কল, তাই না? এরকম করে আমরা পৃথিবীতে যত রকম সাউন্ড আমরা উচ্চারণ করি সে সবগুলি কিন্তু কি দ্বিরুক্তি দ্বারা প্রকাশিত হয়। আর অনুভূতি যদি, তাহলে এগুলো অনুকার দ্বিরুক্তি। কিন্তু অনুভূতি, আমার হৃদয়টা খা করছে, হবে না? আমার হৃদয়টা খা করছে, হবে না? খা করছে হবে না, কি হবে? খা খা করছে। মাথাটা বন বন করছে, পেটটা সো সো করছে। বুঝতে পারলেন? চোখটা পিট পিট করছে, হ্যাঁ? তো এই যে এইগুলোকে আমরা বলছি অনুভূতি। তাহলে প্রাকৃতিক কোন শব্দ কিংবা অনুভূতি যে দ্বিরুক্তি দ্বারা প্রকাশ করা হয় সেই দ্বিরুক্তির নাম কি? অনুকার দ্বিরুক্তি। অনুকার। অনুকার দ্বিরুক্তির অপর নাম ধন্যাত্মক দ্বিরুক্তি। অনুকার দ্বিরুক্তির অপর নাম কি? নিচের কোনটি ধন্যাত্মক দ্বিরুক্তি? তাহলে যেই মালগুলো অনুকার দ্বিরুক্তি সেই মালগুলির নাম কি? ধন্যাত্মক দ্বিরুক্তি। জি, বুক চিনচিন করছে, হ্যাঁ তাই না? বুক চিনচিন করছে, হাই মন তোমায় পেতে চাই, আমরা দুজন চিরসাথী প্রেমের দুনিয়ায়, তুমি ছেড়ে গেলে হাই আমার কি যে হয়েছে, কি তাই না? বুক চিনচিন করছে, তাহলে বুক চিনচিন করছে, খা খা করছে, হ্যাঁ? এই যে আপনার অনুভব প্রকাশমূলক বিরক্তি, কি বিরক্তি এগুলি? অনুকার বা ধন্যাত্মক, অনুকার বা ধন্যাত্মক বিরক্তি। জি, ঘোড়ার ডাকের এক কথায় প্রকাশ হচ্ছে হেসা, এক কথায় প্রকাশ হচ্ছে হেসা। জি, ঘোড়ার ডাক হেসা না। এখন অনুকার বা চার প্রকার। অনুকার কয় প্রকার? চার প্রকার। দেখেন, একটি হচ্ছে মানুষের অনুকার, একটি হলো জন্তুর অনুকার, একটি হলো বস্তুর অনুকার, একটি হলো অনুভূতির অনুকার। বুঝতে পারলেন? হ্যাঁ, তুষ্ট আমরা করে দেবো ইনশাল্লাহ। সাব্বির অবশ্যই তুষ্ট করে ফেলবো, কিন্তু আরেকটু গভীরে যাই আমরা, যে অনুকার চার প্রকার। অনুকার কয় প্রকার? চার প্রকার। কি কি? মানুষের অনুকার, জন্তুর অনুকার, বস্তুর অনুকার, অনুভূতির অনুকার। তাহলে খুবই সিম্পল, সবই অনুকার। মানুষ যে অনুকার গুলি করে তার নাম কি? মানুষের অনুকার। মানুষ যে অনুকার গুলি করে, এই যে মানুষ কি করে? হাহা করে, হি হি করে, তাই না? ট্যা ট্যা করে, ওয়া ওয়া করে, এই যে মানুষ যে সাউন্ড গুলো করে সেগুলো কি? মানুষের অনুকার। জি,
ওই যে ঘেউ ঘেউ করে, ওই যে মিউ মিউ করে, তাই না? ওই যে কুহু কুহু করে, ওই যে কাকা করে, কিসের অনুকার? জন্তুর। ওই যে বাতাস শন শন করে, থালা ঝনঝন করে, ঘন্টা ঢং ঢং করে, বুঝেন নাই কিসের অনুকার? বস্তুর অনুকার। যে আর ওই যে বুক সিন সিন করে, মাথা বন বন করে, হ্যাঁ, হৃদয়টা খা খা করে, কিসের অনুকার? অনুভূতি। ক্লিয়ার? তাহলে নিচের কোনটি মানুষের অনুকার, কোনটি জন্তুর অনুকার, কোনটি বস্তুর অনুকার, কোনটি অনুভূতির অনুকার, কিংবা অনুকারটা দিয়ে বলবে এটি কি জাতীয় অনুকার, কি জাতীয় অনুকার। ইনশাআল্লাহ। জি, সব পড়াবো ভাই। জি, তাহলে হচ্ছে আমাদের আচ্ছা দ্বিরুক্তি। এখন দ্বিরুক্তি থেকে কিন্তু আরেকটি কাজ আছে। দ্বিরুক্তি কিভাবে গঠিত হয় দেখেন। দ্বিরুক্তি গঠনের উপায়, দ্বিরুক্তি গঠনের উপায়, দ্বিরুক্তি কিভাবে গঠিত হয়, দ্বিরুক্তি গঠনের কি উপায় লেখেন। একটা মজার বিষয় আছে যে আমরা মনে করছি, আচ্ছা লিখে নিই আগে। দ্বিরুক্তি গঠনের উপায়, প্রথম উপায় কি? একই শব্দের দ্বিত্ব প্রয়োগ। দ্বিরুক্তি গঠনের উপায়, প্রথম উপায় কি? চলে হন হন, সবই দ্বিরুক্তি ছিল। গুড, মিরাচ্ছে কোনি, চলে হন হন, ছোট পন পন, মাসি বন বন, থালা জমজম, তাই না? যে সবই দ্বিরুক্তি ছিল। জি, থ্যাংক ইউ। দ্বিরুক্তি গঠিত হয় কিভাবে? একটা হলো একই শব্দের দ্বিত্ব প্রয়োগ, একই শব্দের দ্বিত্ব প্রয়োগ। যে উদাহরণগুলো এতক্ষণ ধরে দিলাম, এগুলি সবই একই শব্দের দ্বিত্ব প্রয়োগ। কাকা, কুহু কুহু, ঘেউ ঘেউ, মিউ মিউ, ওয়া ওয়া, ট্যা ট্যা, লাল লাল, কালো কালো, বড় বড়, ছোট ছোট, ধামা ধামা, রাশি রাশি, ভাড়া ভাড়া, এগুলো সবই কিন্তু একই শব্দের দ্বিত্ব প্রয়োগ। এখন মজার বিষয় শুনেন, আমরা কিন্তু দ্বিরুক্তি মানে সংজ্ঞায় বলেছি একই শব্দ পরপর দুইবার হলে দ্বিরুক্তি। কিন্তু এখানে একটা কিন্তু আছে, একই শব্দ পরপর দুইবার না হয়ে দ্বিরুক্তি হতে পারে। ওইখানে তো কাহিনী। একই শব্দ হলে তো দ্বিরুক্তি হবেই, একই শব্দ হলে তো দ্বিরুক্তি হবে। জি, কিন্তু এক শব্দ না হয়ে দ্বিরুক্তি হবে। কেমন হবে? দুই নম্বর নিয়ম দেখেন, সমার্থক শব্দ জোড়ে, সমার্থক শব্দ জোড়ে দ্বিরুক্তি। শিক্ষার্থী বন্ধুরা, একই রকম শব্দ পরপর দুইবার হলে দ্বিরুক্তি হলো, আমরা তখন বুঝলাম। কিন্তু একরকম না হয়ে দ্বিরুক্তি হইতে পারে কেমনে? সমার্থক শব্দ জোড়ে। যেমন হাট বাজার, যেমন চিঠি পত্র, যেমন বই পুস্তক, যেমন ঘর বাড়ি। একই রকম শব্দ কিন্তু না। আমরা তো জানি দ্বিরুক্তি মানে হাট হাট বা বাজার বাজার, তাই না? বা চিঠি চিঠি বা পত্র পত্র। কিন্তু একই শব্দ দুইবার হলে দ্বিরুক্তি হবেই। একই শব্দ দুইবার না হলে দ্বিরুক্তি হয়েছে কেমনে? যদি দুটো শব্দ দুই রকমের পরস্পর সমার্থক শব্দ হয়, কি হয়? সমার্থক। তাহলে সমার্থক শব্দ জোড়ে দ্বিরুক্তি। এখন এটা আপনাকে কেন জানতে হবে? এই জন্য জানতে হবে, বলবে নিচের কোনটি দ্বিরুক্তি বা কোনটি দ্বিরুক্তি নয়। নিচের কোনটি দ্বিরুক্তি নয়, তো আপনি হাট বাজার থাকলে তো নিশ্চিন্তে ঝাঁপ মারবেন যে এটা তো দ্বিরুক্তি নয়। ঘর বাড়ি দ্বিরুক্তি নয়, দ্বিরুক্তি মানে একই শব্দ দুইবার। ক্লিয়ার? একই শব্দ দুইবার হতে দ্বিরুক্তি হবে, একই শব্দ না হয়ে দ্বিরুক্তি হতে পারে কেমনে? সমার্থক শব্দ জোড়ে। দুই রকম শব্দ কিন্তু যদি অর্থ এক হয় তবু এগুলো কি দ্বিরুক্তি হবে। তারপর দেখেন বিপরীত শব্দ জোড়ে, কি জোড়ে? বিপরীত শব্দ জোড়ে দ্বিরুক্তি। বিপরীত শব্দ জোড়ে, জি নামাজ কালাম, হ্যাঁ, বিপরীত শব্দ জোড়ে। শুধু সমার্থক না, বিপরীত, আয় ব্যয়, উঁচু নিচু, ছোট বড়, ধনী গরিব, দেশ বিদেশ, লাভ লোকসান, জোয়ার ভাটা, এগুলো দ্বিরুক্তি। তার মানে দ্বিরুক্তি মানে আমরা যেখানে লাল লাল, কালো কালো, বড় বড়, ছোট ছোট, রাশি রাশি এগুলি বুঝবো তা না। একই রকম মাল দুইবার হলে তো দ্বিরুক্তি হবে। একরকম না হয়েও যদি দুটি দুই রকম শব্দের অর্থ এক হয়, সমর্থক শব্দ জোড় হলে দ্বিরুক্তি। এমনকি দুটি বিপরীত শব্দ পাশাপাশি থাকলে সেটাও কি এক ধরনের দ্বিরুক্তি। যাদের বলে বিপরীত শব্দ জোড়ে দ্বিরুক্তি। এমনকি লেখেন পরস্বরের আংশিক পরিবর্তন।
পরস্বরের পরস্বরের জি মুক্তা বড়ই আসবো তো ভাই, আমাকে তো আসতে দিবেন, আমাকে তো জায়গা মতো যাইতে দিবেন। মুক্তা বড়ই আমাকে তো লাইন অনুযায়ী আগাইতে দিতে হবে না, আপনি আগে চলে গেলে কেমনে হবে? জি মানে পরস্বরের আংশিক পরিবর্তন, পরস্বরের পরের স্বরটা একটু চেঞ্জ হয়ে গেছে, তবুও দ্বিরুক্তি, যেমন কি টাপুর টুপুর। তাহলে দ্বিরুক্তি হওয়ার কথা টাপুর টাপুর বা টুপুর টুপুর, দ্বিরুক্তি মানে একই শব্দ দুইবার, তাই আমরা বুঝলাম তাহলে হয় হবে টাপুর টাপুর অথবা হবে টুপুর টুপুর, কিন্তু না, টাপুর টুপুর হবে, টাপুর টুপুর, বুঝতে পারলেন? হ্যাঁ। তারপরে ধরেন যে মিট মাঠ, মিট মাঠ, তার সাথে আবার সবকিছু মিট মিট হয়ে গেছে তাও না, মাঠ মাঠ হয়ে গেছে তাও না, তবু দ্বিরুক্তি। তাহলে মিট মাঠ, তারপরে ফিট ফাট, তারপরে জারি জুরি, তোমার সব জারি জুরি ফাঁস হয়ে গেছে, তাহলে জারি জারি না, জুরি জুরি না, জারি জুরি, ফিট ফাট, মিট মাঠ, টাপুর টুপুর। আর কি লেখেন? পরব্যঞ্জনের পরিবর্তন, পরব্যঞ্জনের পরিবর্তন, পরব্যঞ্জনের পরিবর্তন, পরব্যঞ্জনের পরিবর্তন, পরব্যঞ্জনের পরিবর্তন কি দেখেন? শর্ট ফট, ছটফট করছে, শর্ট শর্টও করছে না, ফট ফট করছে না, কি করছে? ছটফট। তাহলে এখানে সসিল হবে ফট, পরব্যঞ্জনের পরিবর্তন, পরব্যঞ্জনের পরিবর্তন, ছটফট। নিষ্পিস, হাতটাকে মারার জন্য একেবারে নিষ্পিস করছে, নিষ্পিস, স্বর কিন্তু ঠিক আছে কিন্তু ব্যঞ্জনের পরিবর্তন, বুঝতে পারলেন? ছটফট, নিষ্পিস, এগুলোকে আমরা বলছি পরব্যঞ্জনের পরিবর্তন। এবং এইটাকে আবার কেউ কেউ এরকম বলেছে সহচর শব্দ জোড়ে দ্বিরুক্তি, সহচর শব্দ জোড়ে, আরেকটি সহচর শব্দ জোড়ে, সহচর শব্দ জোড়ে, ওই যে সহচর দ্বন্দ্ব মনে আছে? নামাজ টামাজ, মুরগি টুরগি, ডিম টিম, কলম টলম, বই টই, চাকরি টাকরি, জি প্রেম ট্রেম, এগুলো এক ধরনের বিরক্তি, সহচর শব্দ জোড়ে বিরক্তি, সহচর শব্দ জোড়ে বিরক্তি। জি তাহলে আমরা কি করলাম? একটা ভুল ভাঙালাম আপনাদের, যে দ্বিরুক্তি মানে আসলে একই শব্দ দুইবার, একই শব্দ দুইবার, সেটা আমরা জানি, সেটা ঠিকই আছে, কিন্তু একই শব্দ একদম একই সেম না হয়েও কি দ্বিরুক্তি হইতে পারে, কেমনে? অর্থাৎ একই শব্দ পরপর দুইবার হলে তো দ্বিরুক্তি হবেই, প্রথমে আমরা বলেছি একই শব্দের দ্বিত্ব প্রয়োগ, কিন্তু সমার্থক শব্দ জোড়ে দ্বিরুক্তি হবে, বিপরীত শব্দ জোড়ে দ্বিরুক্তি হবে, পরস্বরের আংশিক পরিবর্তনে দ্বিরুক্তি হবে, পরব্যঞ্জনের পরিবর্তন দ্বিরুক্তি হবে, এমনকি সহচর শব্দ জোড়েও দ্বিরুক্তি হবে। কাজে কোনটি দ্বিরুক্তি বা কোনটি দ্বিরুক্তি নয়, তাহলে এতগুলি শর্ত কিন্তু বুঝতে হবে, এতগুলি শর্ত পালন করলে সবাইকে দ্বিরুক্তি হবে, আর এর বাইরে হলে আর হবে না। ক্লিয়ার? জি। বিরক্তি থেকে আরেকটা জিনিস হলে শেষ হয়ে যাবে কি? আচ্ছা, বিরক্তি কেন বসে? ভালো করে শোনেন কথাটি, যে আমরা একই শব্দ বা কাছাকাছি শব্দ কেন দুইবার বলবো, কি দরকার? বাক্যে বা ভাষায় বিরক্তির প্রয়োজনীয়তা কি বা বিরক্তির কাজ কি বলতে পারবেন কেউ? কমেন্টস করেন দেখি, বিরক্তির কাজ কি, কেউ পারেন কিনা? বিরক্তির কাজ লেখেন দেখি।
বলেন কই? আসলে এই যে দূরত্ব, এই দূরত্বের কারণে অনেক সমস্যা। দেখেন আমি কখন প্রশ্ন করছি, আপনারা কখন উত্তর দিচ্ছেন, মাঝখানে অনেকটা গ্যাপ পড়ছে এই যে এর মধ্যে। জি আচ্ছা, সামান্য আধিক্য বোঝাতে, জি ভাবের বৈচিত্র্য সৃষ্টি করতে। জি খোরশেদ আলম লিখলাম সামান্য বোঝাতে, আধিক্য বোঝাতে। আবু তালেব লিখলেন ভাবের বৈচিত্র্যতা সৃষ্টি করতে। তাহলে তো অনেক কাজ হয়ে গেল। জি সত্যি ঠিকই বলেছেন যে অনেক কারণে দ্বিরুক্তি অনেক কারণে ব্যবহৃত হয়, অনেক কারণে। কি কারণে? নানান কারণে, এবং সেটি পরীক্ষায় লাগবে। আপনার মূল কাজ হলো এটাই। কেমনে? ওই যে পরীক্ষায় বলবে হৃদয়টা খা খা করছে, এই বাক্যের দ্বিরুক্তি কি অর্থে ব্যবহৃত হয়েছে? হৃদয়টা খা খা করছে মানে কি বেশি খেতে চাচ্ছে, তাই না? যে খা খা, যারে পাবে তারে খা, বক্তিলারে খা। হৃদয়টা খা খা করছে মানে কি বেশি খেতে চাচ্ছে না কম খেতে চাচ্ছে? শূন্যতা অর্থে। কি অর্থে? শূন্যতা। তো বুকটা ফাঁকা ফাঁকা লাগছে, শূন্যতা। বুঝতে পারলেন? আমার জ্বর জ্বর লাগছে, তাহলে জ্বর জ্বর লাগছে কি অনেক বেশি জ্বর? আমার জ্বর হয়েছে মানে জ্বর, আর জ্বর জ্বর মানে কি ডাবল জ্বর, তাই না? একবার জ্বর হলে জ্বর, আর ডাবল জ্বর হলে তো আরো ডাবল জ্বর। না, জ্বর জ্বর সামান্যতা অর্থে। কি অর্থে? সামান্যতা। জুয়েল কিবরিয়ার কবি কবি ভাব, নজরুল শুধু কবি আর জুয়েল কিবরিয়া কি কবি কবি, মানে ডাবল কবি নাকি? নজরুলের চেয়ে ডাবল? না, ডাবল না, স্বল্পতা। তাহলে দ্বিরুক্তি নানান অর্থে ব্যবহৃত হয়, এবং এটি আপনাদের ইম্পর্টেন্ট কোশ্চেন দ্বিরুক্তি থেকে পরীক্ষার জন্য, জবের পরীক্ষা, বিশেষ পরীক্ষা, অ্যাডমিশনের জন্য। যে এই বাক্যের দ্বিরুক্তি কি অর্থে বসেছে, একটা বাক্য দিয়ে প্রশ্ন করবে এই বাক্যের দ্বিরুক্তি কি অর্থে ব্যবহৃত হয়েছে। তার নায়ক নায়ক ভাব, নায়ক নায়ক ভাব। উত্তম কুমার শুধু নায়ক, আর তাই না আমাদের খোরশেদ আলমকে নায়ক নায়ক মানে কি ডাবল নায়ক, মহানায়ক না। উত্তম কুমার শুধু নায়ক, আর আমাদের খোরশেদ নায়ক নায়ক মানে উত্তম কুমারের ডাবল নায়ক না, অর্ধেক, হালকা, কম, সামান্যতা। জি গরম গরম জিলাপি, গরম গরম জিলাপি মানে কি অনেক বেশি গরম না অল্প গরম? গরম গরম জিলাপি মানে কি বেশি গরম না কম গরম? বেশি গরমও না কম গরমও না, টাটকা টাটকা। গরম নাও হতে পারে। দোকানদার বলছে স্যার দেখেন একেবারে গরম গরম। গরম গরম মানে কিন্তু আসলে গরম না, টাটকা। বুঝতে পারলেন? আচ্ছা, বাসি জিলাপি যদি আপনাকে গরম করে দেয় তাহলে আপনি খুশি হবেন না? সেটা গরম গরমই তো হবে নাকি? না, গরম গরম মানে গরম না। আসলে 3-4 দিনের আগের জিনিস যদি গরম করে দেয় তাহলে এটা কি গরম গরম খাবার হবে? না রে ভাই, এটা বাসি খাবার। তার মানে গরম থাকার দরকার নেই, জিনিসটা ফ্রেশ কিনা টাটকা কিনা। গরম গরম বোঝাতে কি এবং টাটকা বোঝাতে। তো এই যে যেটি বললাম যে আসলে এই অর্থটা ঠিক আমি যে বোঝাচ্ছি আপনাদের একটা আমি ধারণা দিচ্ছি, কিন্তু অর্থটা আমি ওইভাবে বোঝাবো না। আপনার নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণে দ্বিরুক্তির টপিকে গিয়ে দেখবেন এরকম করে কি এই বাক্যগুলি দেওয়া আছে, একটু দয়া করে দেখবেন। ছেলেটি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলছে, ছেলেটি বাড়ি বাড়ি হেঁটে, বাড়ি বাড়ি ধারাবাহিকতা অর্থে। কি অর্থে? ধারাবাহিক। আবার পরীক্ষায় বারবার সে কামান গর্জে উঠলো, বারবার সে কামান গর্জে উঠলো। কি অর্থে? পৌনঃপুনিকতা, পৌনঃপুনি মানে বারবার, পুনরায়। ছেলেটি কি দাদা দাদা বলে কাঁদছে, ছেলেটি দাদা দাদা বলে কাঁদছে মানে কি অনেকগুলি দাদা চাচ্ছে, তাই না? একটা দাদা দিয়ে ছেলেটার হচ্ছে না, 5-6টা দাদা লাগবে না। আগ্রহ অর্থে। কি অর্থে? আগ্রহ, আগ্রহ। জুয়েল কিবরিয়া আলেয়া আলেয়া বলে কাঁদছে, ব্যক্তির নাম ধরে যখনই দ্বিরুক্তি হবে তখনই আগ্রহ, মানে আলেয়া ছাড়া অন্য কাউকে দিলে কাম হবে না, তাই না? ইব্রাহিম টেপি টেপি বলে কাঁদছে, তাহলে টেপিকেই দিতে হবে, এমপির মেয়েকে দিলে কাম হবে না। অর্থাৎ নাম ধরে দ্বিরুক্তি মানে কি? মানে হচ্ছে আগ্রহ। ছেলেটি মা মা করে কাঁদছে, তাহলে মা ছাড়া অন্য কেউ হলে কান্না
থামবে না। মায়ের প্রতি তার আগ্রহ, ব্যক্তির নাম ধরে দ্বিরুক্তি হলে সেটা আগ্রহ করতে হয়। তো এইভাবে আপনারা দ্বিরুক্তিগুলো দয়া করে একটু কি করবেন, একটু খুব কঠিন না, জটিলতা কিছু নাই, জাস্ট একটা অনুভবের বিষয়, একবার করে রিডিং করলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, জি পড়ে নেবেন। দ্বিরুক্তি, দ্বিরুক্তি থেকে তিনটা জিনিস পড়বেন। দ্বিরুক্তি ওই যে কোনটি শব্দের, কোনটি পদের, কোনটি অনুকার দ্বিরুক্তি, আর দ্বিরুক্তি কি কি উপায়ে গঠিত হয় আমি বুঝিয়ে দিয়েছি। আর আপনারা একটু নিজ দায়িত্বে পড়ে নেবেন দ্বিরুক্তিগুলো কি অর্থে প্রয়োগ করেছে, কি অর্থে, কোথা থেকে পড়বেন, 9th বোর্ড ব্যাকরণ। জি থ্যাংক ইউ। দেখেন বচন, জি পড়িয়েছি, বচন পড়িয়েছি। উপসর্গ পড়িয়েছি ভাই, একটু নোট করেন। উপসর্গ, অনুসর্গ, এগুলো পড়াই না ইনশাআল্লাহ, তাই না? এক এক করে ইনশাআল্লাহ তুস করে ফেলে। তাহলে প্রথমে লেখেন বচন। লেখেন বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা। দেখেন বচন শব্দের অর্থ কি? বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা। বচন শব্দের অর্থ, বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা। জি, বচন ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? লেখেন শব্দ বা রূপতত্ত্ব। তাহলে বচন থেকে প্রথম প্রশ্ন হবে বচন শব্দের অর্থ কি? তার উত্তর সংখ্যার ধারণা। বচন ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? শব্দ বা রূপতত্ত্ব। জি ইনশাআল্লাহ আমরা যেগুলো বাকি আছে এগুলো সব ছোটখাটো টপিক, আমরা ইনশাআল্লাহ একদিনে 4-5টা করে টপিক পড়ে ফেলতে পারবো। ঠিক আছে, জি আমরা যে জটিল, যে বিশাল বিশাল যে টপিকগুলো ছিল, অনেক বড় বড় টপিক, সেগুলো ইনশাআল্লাহ যেহেতু একটা ক্যাপচার করে ফেলেছি, এগুলো কোনো ব্যাপার না, খালি ধরবার তুস করে ছাড়বো। ঠিক আছে, আপনারা যদি স্ট্রং থাকেন আর কি। আর যদি আপনারা অজ্ঞান হয়ে যান তাহলে তো কিছু করার নেই। বচন কয় প্রকার? দেখেন বচন দুই প্রকার। বচন দুই প্রকার, এক বচন আর কি বহু বচন। এক বচন আর বহু বচন। তবে পৃথিবীতে কিছু কিছু ভাষা আছে সেখানে বচন 3 প্রকার। যেমন পরীক্ষক যদি একটু চালাকি করে, ওভার স্মার্ট পরীক্ষা করে বলবে সংস্কৃত ভাষায় বা সংস্কৃত ব্যাকরণে বচন কয় প্রকার। কিংবা আপনারা মাদ্রাসায় পড়েছেন এমন কোন ছাত্র যদি আমার কাছে থাকে, তাহলে আরবি ভাষা বা ফার্সি ভাষা, এই সমস্ত ভাষায় বচন 3 প্রকার। কি কি? এক বচন, দ্বিবচন আর বহু বচন। আরবি ফার্সি পড়েছেন এমন কেউ আছেন কিনা? আমার ধারণা 2 জন আছেন, যে যারা মাদ্রাসা লেভেলে পড়েছেন ইন্টারমিডিয়েটে। ওখানে বচন 3 প্রকার। আরবি ফার্সি ভাষায়, সংস্কৃত ভাষায় বচন 3 প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। পরীক্ষা চালাকি করে যদি বলে সংস্কৃত ভাষায় বা সংস্কৃত ব্যাকরণে বচন কয় প্রকার? 3 প্রকার, তাই না? এক বচন দিবস। কিন্তু যদি বলে বচন কয় প্রকার, তখন আবার আরবি ফার্সি ভাষা ধরে উত্তর দেন না, সংস্কৃত ধরে না, বচন কয় প্রকার, উত্তর দিব 2 প্রকার। জি বাংলা ব্যাকরণ অনুসারে, তাই না? এক বচন আর বহু বচন। স্যার আছে, আমি জানি যে নিশ্চয়ই আমি বুঝেছি যে কেউ কেউ আছেন ভালো। নিশ্চয়ই আপনারা জানেন যে আরবি ভাষায় বা ফার্সি ভাষায় বচন কি 3 প্রকার, তাই না? জি, এক বচন, দ্বিবচন আর বহু বচন। সংস্কৃত ভাষায় বচন এরকম 3 প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। লতা, লতে, লতা, নর, নরা, নরাভ্যাম, এই টাইপের দ্বিবচন আছে। আচ্ছা, বচন বোধক চিহ্নগুলো কি? বচন বোধক চিহ্নগুলো লিখলেন, এই যে গোলা, গুলি, গুলো, রা, এগুলিকে বলা হয় বচন বোধক শব্দ। অনেকেই আছেন, ওমর ফারুক, রাফি, সাকিবুল হক, যে অনেকে আরবি পড়েছেন, ভালো কথা। জি আর ইব্রাহিম আরাত বোঝাবো ভাই, পুরুষ নারী সব বোঝাবো, একটু থাম, পড়াইতে দে, অনেক কিছু পড়ে সব বোঝাবো, পুরুষ নারী, বেটা ছেলে মেয়ে ছেলে, হ্যাঁ ট্রান্সজেন্ডার, কোনো কিছু বাদ রাখবো না বাবা। আরো একটা দিন আছে ইনশাল্লাহ, সবই তুস করবো, একটু টাইম দে।
তাহলে বচন বোধক চিহ্ন কি কি বা বচন বোধক শব্দগুলো কি কি? গুলা, গুলি, গুলো, রা। তাহলে কোন শব্দের সাথে, বিশেষ করে নাম শব্দের সাথে যদি গুলাগুলি গুলোরা, গুলাগুলি গুলো, গুলাগুলি গুলো যুক্ত হয় তাহলে বহুবচন হয়ে যায়। যেমন মানুষ, মানুষগুলো, গরু, গরুগুলো, মেয়ে, মেয়েগুলো, ফুল, ফুলগুলো। গুলো না দিয়ে রাও দিতে পারি, ফুলেরা, মেয়েরা, পাখিরা। বুঝতে পারলেন? তার মানে যে কোনো নাম শব্দের সাথে যদি গুলাগুলি গুলোরা যুক্ত হয় তাহলে কি? তাহলে ইনশাআল্লাহ সেটা বহুবচন হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, সাজ্জাদ ইবনে সাঈদ ইনশাআল্লাহ চলে আসো। ওমর ফারুক, থ্যাংক ইউ। এখন তাহলে ধরেন আমরা বললাম যে মানুষ, মানুষগুলো, গরু, গরুগুলো, পাখি, পাখিগুলো, তাই তো? এখন দেখেন একটি কথা, একটি শব্দ হচ্ছে কুসুম। তাহলে কুসুমের বহুবচন কি? কুসুম গুলো, না কুসুম গুলি, না কুসুমরা, না কুসুম গুলা? কুসুমের বহুবচন কুসুম নিচয়। কুসুমের বহুবচন কি? কুসুম নিচয়। তাহলে মানুষ নিচয়, মেয়ে নিচয়, কলম নিচয়, গরু নিচয় হবে না? না ভাই, হবে না। কারণ নিচয় কি? বিশেষ বহুবচন, বিশেষ, বিশেষ। যার নাম হচ্ছে গুলা, গুলি, গুলোরা। যার সাথে বসাবেন মেয়েগুলো, ছাগলগুলো, কুত্তাগুলো, ভেড়াগুলো, ছেলেগুলো, গুলিগুলো যার সাথে, কলমগুলো, খাতাগুলো, বইগুলো, চেয়ারগুলো, টেবিলগুলো, গুলা, গুলি, গুলোরা যার সাথে বসাবেন তার সাথে বসে যাবে। বুঝতে পারলেন? কিন্তু নিচয়, যার তার সাথে মানুষ নিচয়, গরু নিচয়, মেয়ে নিচয় হবে না। নিচয় একটি বহুবচন বোধক শব্দ, কিন্তু কেমন বহুবচন? বিশেষ, স্পেশাল। যার তার সাথে যায় না। কার সাথে যায়? শুধু কুসুমের সাথে। প্রশ্নটি দুই ভাবে হবে যে কুসুমের বহুবচন কি? নিচয়। উল্টা করে বলো নিচয় এই বহুবচন বোধক শব্দ কার সাথে যুক্ত হয়? কুসুম। তাহলে দেখেন বিশেষ বহুবচন, এরকম আরো কিছু বহুবচন আছে যাদের নাম বিশেষ বহুবচন। যেমন নিচয়, তারপর নিকর, তারপরে রাজি, তারপর রাশি, তারপরে হলো আবলি, তারপরে গুচ্ছ, তারপরে কুঞ্জ, মালা, দাম। লিখে নিন বিশেষ বহুবচন। কি লিখবেন? বিশেষ বহুবচন। নিচয়, নিকর, রাজি, রাশি, আবলি, গুচ্ছ, কুঞ্জ, মালা, দাম। এগুলোর নাম কি? বিশেষ বহুবচন। বিশেষ বহুবচন। এখন শুধু বিশেষ গুলো জানলেই হবে না, কোন বিশেষ, কোন বিশেষ মালের পাশে বসে। শুধু বিশেষ বহুবচন গুলি জেনারেল এতে কাম শেষ না। এই বিশেষ বহুবচন গুলি কোন কোন বিশেষ শব্দের পাশে বসে সেটি জানতে হবে। তাহলে নিচয় কার সাথে? কুসুমের সাথে। নিকর কার সাথে? নিকর বহুবচনটি কার সাথে যুক্ত হয়? কমল, কমল। কমল বোঝেন? কমল পদ্ম ফুল, জি। কমলের বহুবচন কি? কমল নিকর। রাজি, তারকা রাজি, বৃক্ষ রাজি। জি, রাজি দুটি শব্দের সাথে কার সাথে? তারকা রাজি, বৃক্ষ রাজি। তারকা রাজি, বৃক্ষ রাজি। রাশি কার সাথে? বালি রাশি, জল রাশি। তাহলে একটু লিখে দিই, তারকা এবং বৃক্ষের সাথে রাজি, বালি রাশি, জল রাশি। বালি রাশি, জল রাশি। আবলিকার সাথে? পুস্তক আবলি, পত্রাবলি, গ্রন্থাবলি। তাহলে পুস্তক, পত্র এবং গ্রন্থের সাথে বহুবচন কি? আবলি। পুস্তকের বহুবচন পুস্তক আবলি, পত্রের বহুবচন পত্র আবলি, গ্রন্থের বহুবচন গ্রন্থ আবলি। গুচ্ছ, কবিতা গুচ্ছ,
গল্পগুচ্ছ, কবিতা গুচ্ছ, গল্পগুচ্ছ। কুঞ্জ কার সাথে? কুঞ্জ কি? মেঘ কুঞ্জ, মেঘ। দ্বীপপুঞ্জ এবং গ্রহাণু, মেঘ, দ্বীপ এবং গ্রহাণু। অনেক সময় আমরা বলি মেঘমালা, ব্যাকরণিক ভাবে ভুল। অনেক সময় কবিতায় গানে টানে আমরা ব্যবহার করি ছন্দ মেলানোর জন্য, কিন্তু মেঘমালা, মেঘের সাথে বহুবচন হিসেবে কি? পুঞ্জ, মেঘপুঞ্জ। দ্বীপের বহুবচন দ্বীপপুঞ্জ, গ্রহাণুর বহুবচন গ্রহাণুপুঞ্জ। মালা, পর্বতমালা, মালা কার বহুবচন? পর্বতের বহুবচন পর্বতমালা। লিখেন আবার কিরণমালা, পর্বতমালা, কিরণমালা এমনি নাম। দাম, শৈবাল দাম, কি দাম? শৈবাল দাম। যে আমি বলেছি মিরাজ শেখ অনেক, আমি বলেছি ভাই যে অনেক সময় কবিতায় গানে ওখানে ছন্দের ব্যাপার থাকে, তো মাত্রার ব্যাপার থাকে, যার ফলে কবিরা অনেক কিছু শব্দ ব্যবহার করেন কিন্তু ব্যাকরণিক ভাবে সেগুলি ব্যাকরণিক ভাবে শুদ্ধ না। কিন্তু কবিরা কেন ব্যবহার করেন? কারণ তাদের ছন্দ মিলাতে গিয়ে মাত্রা মিলাতে অনেক সময় ব্যবহার করতে হয়। হ্যাঁ, এই বিশেষ বিশেষ শব্দের সাথেই হবে। জি, শৈবাল দাম। তাহলে কুসুম নিচয়, কমল নিকর, তারকা বৃক্ষ রাজি, বালি রাশি জলরাশি, পুস্তক পত্র গ্রন্থাবলী, কবিতা গুচ্ছ, গল্পগুচ্ছ। এখানে আরেকটি আছে গল্প, পুষ্পগুচ্ছ, পুষ্প, পুষ্পগুচ্ছ। জি, মেঘপুঞ্জ, দ্বীপপুঞ্জ, গ্রহাণুপুঞ্জ, পর্বতমালা, শৈবাল দাম। পুষ্প দাম না, পুষ্পগুচ্ছ, শৈবাল দাম। আর দাম আরেকটির সাথে বুঝবে, বিদ্যুৎ, বিদ্যুতের বহুবচন বিদ্যুৎ দাম। বিদ্যুতের বহুবচন কি? বিদ্যুৎ দাম। এবং দেখবেন শব্দটা আমি জানি আপনারা দেখতে পাচ্ছেন কিনা নিচে। আচ্ছা, আমি একটুখানি লিখছি, দেখেন বিদ্যুৎ প্লাস দাম, তখন শব্দটা দাঁড়ায় কি জানেন? বিদ্যুৎ দাম। জি, এরকম। এবং এটি আবার সন্ধিতে আসতে পারে, এই যে বিদ্যুৎ দাম, বিদ্যুৎ দাম না, এই সন্ধি বিদ্যুৎ প্লাস দাম। তাহলে বিদ্যুতের বহুবচন কি? বিদ্যুৎ দাম। তাহলে শৈবালের বহুবচন শৈবাল দাম, বিদ্যুতের বহুবচন বিদ্যুৎ দাম। তাহলে দাম কার সাথে বসে? শৈবাল আর বিদ্যুৎ। কিন্তু আছে একটা, কিন্তু দাম তো শৈবাল বা বিদ্যুতের সাথে বসে, কিন্তু মাঝে মধ্যে শৈবাল বা বিদ্যুৎ যদি না থাকে তাহলে কুসুমের সাথেও বসে। পরকীয়া, পরকীয়া, এটা লাক্কাস। স্বামী যখন নাই, তাই না, তখন কি করে? এই দাম কার সাথে বসে? উত্তর দেবেন শৈবাল, অথবা শৈবাল না থাকলে বিদ্যুৎ। কিন্তু এই দুইটা মাঝে মাঝে কি করে? কুসুমের সাথে বসে। জি, তাহলে কুসুম দাম বলা যাবে, বোঝা গেছে। তবে শৈবাল থাকলে দাম কার বহুবচন? উত্তর হবে শৈবালের, উত্তর হবে বিদ্যুতের। এর যদি অপশনে না পান তাহলে বিকল্পে কুসুম দাম, কুসুম দাম। কুসুম মূলত নিচয়, কুসুম কার বহুবচন? নিচয়ের। যে হ্যাঁ, সৌরভ সরকার পাউলি দাম না, এখানে চলবে না। জি, ওটা আলাদা দাম। জি, বোঝাতে পারলাম? তাহলে কুসুম মাঝে মধ্যে দামের সাথে কি পরকীয়া মারে আর কি, যখন দামের অন্য মালগুলা কি দেশের বাইরে থাকে বা কাজে ব্যস্ত থাকে। জি, আর এই যে বহুবচন, এদের আবার নাম অপ্রাণীবাচক বহুবচন। তা করে লিখে নেন, এই বিশেষ বহুবচনগুলি তো বিশেষ, প্লাস এদের আবার নাম কি? অপ্রাণীবাচক বহুবচন। অপ্রাণীবাচক। জি, অপ্রাণীবাচক বহুবচন। তাহলে প্রশ্ন হবে নিচের কোনটি অপ্রাণীবাচক বহুবচন?
তাহলে এই যে বিশেষ বহুবচনগুলির নাম আবার অপ্রাণীবচন। নিচয়, নিকর, রাজীব, রাশি, আবলি, দাম, গুচ্ছ, পুঞ্জ, মালা। ঠিক আছে? তাহলে এই বহুবচনগুলি বিশেষ প্লাস কি অপ্রাণীবচন বহুবচন। এখন দেখেন উন্নত প্রাণীর বহুবচন। উন্নত প্রাণীর, হ্যাঁ, কেশদাম, কেশগুচ্ছ না কেশদাম, কেশদাম হবে, কেশদাম হবে, তবে কেশগুচ্ছ বেশি শুদ্ধ। আনন্দ কিরণ, কেশদাম হয় তবে কেশগুচ্ছ। গল্পগুচ্ছ, কবিতাগুচ্ছ, পুষ্পগুচ্ছ, কেশগুচ্ছ। হ্যাঁ, আপাতত ওই দাম বাদ দাও, পাউলি দাম বাদ দাও, নাহলে পরীক্ষা কিন্তু গেছে। হ্যাঁ ঠিক। দেখেন উন্নত প্রাণীর বহুবচন, কিছু বহুবচন আছে যাদেরকে আমরা কি বলছি, উন্নত প্রাণীর বহুবচন। উন্নত প্রাণীর কি কি? একটি হলো বর্গ, একটি হলো বৃন্দ, একটি হলো মণ্ডলী, আর একটি গণ। পরীক্ষা করতে হবে নিচের কোনটি উন্নত প্রাণীর বহুবচন, নিচের কোনটি উন্নত প্রাণীর বহুবচন। বুঝতে পেরেছেন? উন্নত প্রাণীর বহুবচন হিসাবে উত্তর কি দিবেন? বর্গ, বৃন্দ, মণ্ডলী এবং কি গণ। দেখেন মন্ত্রী, আবুল মাল, মনে আছে? মালের কথা না ভুলে গেছেন? হ্যাঁ, বাংলাদেশে অনেক আবুল আছে তাই না? আবুল মুন্সি, আবুল মেথর, আবুল রিক্সাওয়ালা, হ্যাঁ, আবুল দোকানদার। কিন্তু বাংলাদেশে একটাই আবুল, যার নামের পাশে কি মাল। মাল, আবুল মাল। তো এই মালের যখন বহু বচন আসবে তখন কি বলবেন? মালগুলি না মালগুলা না মালেরা? না, চাকরি নট হয়ে যাবে। কি বলতে হবে? মাল বর্গ। জি জি, মাল একজন মন্ত্রী। জি ভাই, তাহলে মন্ত্রীর বহুবচন কি? মন্ত্রী বর্গ। মন্ত্রীগুলো বসে আছে, হ্যাঁ, মন্ত্রীগুলি বসে আছে, মন্ত্রীরা বসে আছে। উপস্থাপকের কিন্তু চাকরি নট হয়ে যাবে। কি বলতে হবে? মন্ত্রী বর্গ। একজন হলে বলতে হবে মন্ত্রী মহোদয়, আর অনেক হলে বলতে হবে কি মন্ত্রী বর্গ। বুঝতে পারলেন? তাই বলে বলেন আবার চোর বর্গ। গত রাতে, হ্যাঁ, ডাকাত মন্ডলী ধরা পড়েছে। কুলি মন্ডলী, কুলি বর্গ, মেথর বর্গ না। উন্নত প্রাণীর সাথে বর্গ, বৃন্দ, সুধী বৃন্দ, দর্শক বৃন্দ, শ্রোতা বৃন্দ, শিক্ষক, তাই না? এই যে আমি একটা উন্নত প্রাণী না, বোঝেন না? জি, কি মাল, এই যে উন্নত প্রাণী, জেল কি মাল। তাহলে শিক্ষক কি মন্ডলী, মন্ডলী। শিক্ষকেরা বলবেন তাহলে ঘষাং করে নাম্বার কেটে যাবে। শিক্ষকের, শিক্ষক মন্ডলী, শিক্ষক গণ, শিক্ষক বৃন্দ। পণ্ডিত বর্গ, হ্যাঁ, পণ্ডিত বৃন্দ। উন্নত প্রাণীর সাথে বর্গ, বৃন্দ, মন্ডলী, গণ। কাদের বহুবচন? উন্নত প্রাণীর বহুবচন। পরীক্ষা আসতে পারে ইতর প্রাণীর, ইতর প্রাণীর, ইতর প্রাণীর বা জন্তুর বহুবচন। জন্তু বা ইতর প্রাণীর বহুবচন কোনটি? একটি হলো পাল আর একটি হলো জুত। ইতর প্রাণী বা জন্তুর বহুবচন। ছাত্রবৃন্দ না ভাই, ছাত্ররা, ছাত্ররা, ছেলেরা, মেয়েরা। ছাত্রবৃন্দ। মাঝে মধ্যে ভাব নেওয়ার জন্য আপনারা বলেন, কিন্তু বলা যাবে না। পাল এবং জুত ইতর প্রাণীর বহুবচন, ইতর প্রাণীর বহুবচন। তো পাল, গরুর পাল, তাই না? শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, রাখাল ছেলে গরুর পাল লয়ে যায় মাঠে। আছে না এমন কবিতা যে গরুর পাল, ভেড়ার পাল, ছাগলের পাল, কুত্তার পাল।
জি মেয়ের পাল, ছেলের পাল না, মেয়ের পাল না, মেয়ের দল, ছেলের দল। তাহলে ইতর প্রাণীর সাথে কি পাল, আর একটি বিশেষ প্রাণীর সাথে জুট, কি হস্তি জুট, হস্তি, হস্তি জুট। জি জুট তো রস্যকারী হওয়ার কথা নাকি দীর্ঘকারী করে দেখতে হবে জুট। আচ্ছা না দীর্ঘকার, ঠিক বলেছেন। তৎসম শব্দ, তৎসম শব্দ জুট, দীর্ঘকার দেওয়াটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। থ্যাংক ইউ তুমিদুর। তাহলে হস্তি জুট, আসলে হস্তি তৎসম শব্দ, জুট তৎসম, তৎসমের সাথে তৎসম। কিন্তু হাতি যদি বলে হাতি, তাহলে হাতির পাল, হাতির কি পাল, ভেড়ার পাল, ছাগলের পাল। জি হাতি বললে আবার জুট না, বুঝতে পারলেন? হস্তির সাথে জুট কেন? হস্তি তৎসম, জুট তৎসম, তৎসমের সাথে তৎসম। হাতির পাল, ভেড়ার পাল, ছাগলের পাল, বকরির পাল। জি ইতর প্রাণী। এখন পরীক্ষা প্রশ্ন হবে এমন যে প্রাণী অপ্রাণী উভয়ের বহুবচন নিচের কোনটি? প্রাণী অপ্রাণী, প্রাণী অপ্রাণী উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন। প্রাণী অপ্রাণী উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন। কুল, সব, সকল, কুল, সব, সকল, সমূহ। কুল, সব, সকল এবং কি সমূহ। হ্যাঁ শুরু হবে আশরাফুল শাহিন 43-এর কোর্স ইনশাআল্লাহ আমরা 19 তারিখের পর থেকে শুরু করব বাবা। 19 তারিখের পর যে কোনো সময় আমরা ইনশাআল্লাহ 43-এর কোর্স শুরু করব। প্রাণী এবং অপ্রাণী উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন কোনটি? কুল, সব, সকল, সমূহ। কুল, সব, সকল, সমূহ। পড়েন কুল, পক্ষী কুল, বৃক্ষ কুল, মনুষ্য কুল, সব, পাখি সব, করে রব, রাতে পোহাইল, পাখি সব। আবার দেখতে পাচ্ছ ভাই সব, ভাই সব, ভাইয়ের সাথেও সব, পাখির সাথেও সব, বৃক্ষ সকল, পক্ষী সকল, মনুষ্য সকল। তো এই যে কুল, সব, সকল এবং সমূহ কেমন বহুবচন? প্রাণী এবং অপ্রাণী উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন। কুল, সব, সকল এবং সমূহ। ঠিক। এখন বলেন ভাই বাঘ এটি একবচন না বহুবচন? বলেন তো বাঘ একবচন না বহুবচন? বলেন। ঘোলা ক্যামেরা, লেখা স্পষ্ট না, কিছুক্ষণ পরে কি ওই অটো কি ইয়ে হয়ে যাচ্ছে নাকি 1.5 ঘন্টা পরে? তাই তো, তাই তো ক্যামেরা যা ঘোলা হয়ে যাচ্ছে দেখেন। আচ্ছা তাহলে দেখেন বাঘ কি বহুবচন ইব্রাহিম? তাহলে একবচন কি বাঘগুলো? বাঘ যদি বহুবচন হয় তাহলে বাঘগুলো কি একবচন? হ্যাঁ তাহলে দেখেন বাঘ একবচন, বাঘগুলো বহুবচন। জি ফুল একবচন, ফুলগুলো বহুবচন। তার মানে যখন বহুবচন বোধক চিহ্ন না থাকবে ততক্ষণ বহুবচন বোঝাবে না ভাই। বহুবচন বোধক চিহ্ন অবশ্যই কি থাকতে হবে, না হলে বহুবচন বোঝাবে না। বুঝতে পেরেছেন? তার মানে বাঘ কখনো বলবেন না বহুবচন। বাঘ একবচন, শিয়াল একবচন, ফুল একবচন, মানুষ কি একবচন। বহুবচন কি মানুষেরা বা মানুষগুলো। হ্যাঁ কিন্তু যখন বনে বাঘ আছে, এবার আপনাকে প্রশ্ন, বনে বাঘ আছে, এবার বাঘ আর একবচন, এবার বহুবচন। এটাকে বলা হয় বহুবচনের বিশেষ প্রয়োগ। কি বলা হয়?
বহু বচন না, এটা বহু বচনের প্রয়োগ। প্রয়োগ জি, এক বচন লিখে বহু বচন প্রয়োগ করা হবে, এর নাম লেখেন বহু বচনের বিশেষ প্রয়োগ। ভাই বহু বচনের বিশেষ প্রয়োগ। বাঘ বহু বচন না, বাঘ এক বচন, শিয়াল এক বচন, ফুল এক বচন, সিংহ এক বচন। কিন্তু বাক্যে যখন আমরা লিখবো বনে বাঘ আছে, বনে সিংহ আছে, তখন এক বচন লিখে আমরা কি করছি? বহু বচনের প্রয়োগ ঘটাচ্ছি বা বোঝাচ্ছি, মিনিং করছি। এক বচন ব্যবহার করে যদি বহু বচন প্রয়োগ করা হয়, বোঝানো হয়, তাকে বলা হবে বহু বচনের বিশেষ প্রয়োগ। যখন এমনি বলবে ফুল কোন বচন, তাহলে ডেফিনেটলি আপনাকে উত্তর দিতে হবে এক বচন। কিন্তু যখন বলবে যে বাগানে ফুল ফুটেছে, বাগানে ফুল ফুটেছে, তখন কিন্তু এক বচনে লিখেছি আমরা, কিন্তু অর্থ বোঝাতে চেয়েছি কি? বহু বচন। বোঝাতে চেয়েছি বহু বচন। তাহলে এক বচন লিখেছি, বহু বচন বোঝাচ্ছি, এর নাম বহু বচনের বিশেষ প্রয়োগ। এই যে লোক এক বচন, লোক কি? এক বচন, লোকগুলো, লোকেরা বহু বচন। কিন্তু যখন আমরা বলছি এইভাবে যে বাজারে লোক জমেছে, বাজারে লোক জমেছে, তো একটা লোক কি জমতে পারবে না? জমতে হলে অনেক লোক লাগবে। ফলে এখানে এক বচন আমরা লিখেছি, কিন্তু প্রয়োগ করেছি বা বুঝিয়েছি কি? বহু বচন। তাহলে এর নাম বহু বচনের বিশেষ প্রয়োগ। বাবারা বহু বচনের, বহু বচন না, বহু বচনের আসলে আমরা লিখেছি এক বচন, বহু বচন লিখিনি, লিখেছি এক বচন আর প্রয়োগ করেছি বা বুঝিয়েছি বহু বচন, ইহার নাম বহু বচনের বিশেষ প্রয়োগ। এটা করিমদের বাড়ি, এটা করিমদের বাড়ি। এই বাক্যে বহু বচন আছে না নাই? বলেন তো, এই বাক্যে বহু বচন আছে না নাই? এটাই করিমদের বাড়ি। ওরে আল্লাহ, কত ভালোবাসা দিচ্ছেন আমাকে! এত শত শত কোটি কোটি ভালোবাসা আমি জীবনে আর আগে পাইনি। হ্যাঁ, খালি ভালোবাসা উঠতেছে মোবাইলের মধ্যে। আহা, জীবন আমার ধন্য হয়ে গেল আপনাদের এই ক্লাস নিতে এসে। হ্যাঁ, খালি ভালোবাসা ওড়ে, খালি ভালোবাসা ওড়ে। তাহলে করিমদের কি এক বচন? ভালোবাসা খালি উঠতে আছে। হায় হায়, হ্যাঁ, কত মোবাইলে খালি ভালোবাসায় ভর্তি। হ্যাঁ, লাখ লাখ ভালোবাসা। ভালোবাসাতে আমি অজ্ঞান হয়ে গেলাম আপনাদের এত ভালোবাসা পেয়ে। জি, ধন্যবাদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা। করিমদের বলেন, করিমদের কি এক বচন না বহু বচন? করিমদের। আচ্ছা জি, থ্যাংক ইউ ভাই, থামেন। ভালোবাসা তো পেলে আমি পাগল হয়ে যাবো, পড়াবো কেমনে, তাই না? জি, ইনশাআল্লাহ। তো করিমদের এটি বহু বচন, করিমদের কি বহু বচন। কিন্তু ঝামেলা কোথায়? আলেয়া নিয়ে কই পড়ে থাকি সাজ্জাদ? তোমাদের নিয়ে তো পড়ে থাকি রে বাবা। আলেয়াকে পাই কই? আলেয়া তো মরিচিকা, বোঝো নাই সাজ্জাদ? হ্যাঁ, তোমরাই তো আমাদের সব, শিক্ষার্থীরাই তো আমাদের সব বাবা। আলেয়া তো মরিচিকা, মায়া। তাহলে করিমদের এটি বহু বচন। কিন্তু শিক্ষার্থী বন্ধু, প্রশ্ন হচ্ছে করিমদের বাড়ি মানে এখানে কয়জন করিম থাকে? দুইজন না তিনজন না চারজন? কয়জন করিম? কাজী মোমো কুইন, 1,00,000% লাভ। থ্যাংক ইউ। কয়জন করিম আছে বাড়িতে? কয়জন করিম? তিনজন না চারজন না পাঁচজন? একজন। তাহলে বহু বচন কেমনে হলো? বহু বচন কেমনে হলো? আচ্ছা, বহু বচন কেমনে হয়েছে? একজন করিম
করিমের বউ ময়না, করিম ময়নার বেটা সোলাইমান, তাই না, করিম ময়নার বেটি আম্বিয়া, এরা সবাই মিলে করিমদের। তার মানে করিম একজন, কিন্তু করিমদের বলতে করিমের সাথে আরো অনেকে মিলেই বহুবচন। এখন এইখানে একটা ঝামেলা হচ্ছে, আমরা যখন বলছি যে কলম গুলো দাও, তখন কি কলমের সাথে খাতা এগুলো আসবে? কলম গুলো মানে অনেকগুলো কলম। যখন বলছি জামাগুলি দাও, তাহলে জামাগুলির সাথে কি প্যান্ট পায়জামা গেঞ্জি আসবে? জামাগুলি মানে অনেকগুলি জামা, বুঝতে পারলেন? বইগুলি মানে অনেকগুলি বই। কিন্তু যখন আমরা করিমদের বাড়ি বলছি, অনেকগুলো করিম না, করিম একজন, সুকেন একজন, ময়না একজন, সোলাইমান একজন, তাহলে ভিন্ন ভিন্ন একাধিক মানুষ মিলে বহুবচন। একে বলা হয় বিশেষ নিয়মে গঠিত বহুবচন। বিশেষ নিয়মে গঠিত বহুবচন। জি, বিশেষ নিয়মে গঠিত বহুবচন। বচনের এটুকুই শেষ কথা, বিরক্ত হবেন না, ভালো করে শোনেন। যে এর আগে আমরা পড়লাম যে আমরা এক বচন লিখে বহুবচন বোঝাচ্ছি। এক বচন লিখে কি বহুবচন বোঝাচ্ছি, এর নাম বহুবচনের বিশেষ প্রয়োগ। বহুবচন না, আসলে এক বচন, কিন্তু আমরা অর্থ প্রকাশ করেছি বহুবচন, প্রয়োগ করেছি বহুবচন, এর নাম ছিল বহুবচনের বিশেষ প্রয়োগ। আর এবার বহুবচনে লিখেছি, কিন্তু এই বহুবচনটা স্বাভাবিক বহুবচন না। স্বাভাবিক বহুবচন কি, যে একই জিনিস অনেকগুলো, কলমগুলো মানে অনেকগুলো কলম, বইগুলো মানে অনেকগুলো বই, বাঘগুলো, বাঘগুলো বললে কি আমি ওর মধ্যে হরিণ সিংহ বুঝবো? বাঘগুলো মানে অনেক বাঘ, শিয়ালগুলো মানে অনেক শিয়াল, অন্য কিছু নাই। করিমদের বলতে আমরা অনেকগুলি করিম না, একজন করিম, একজন সুকিনা, একজন ময়না, একজন সোলাইমান, এই মিলে করিমদের। তার মানে অনেক ভিন্ন ভিন্ন জিনিস মিলে বহুবচন গঠিত হয়েছে। একে বলা হচ্ছে বিশেষ নিয়মে গঠিত বহুবচন। রবীন্দ্রনাথ রায় প্রতিদিন জন্মায় না। রবীন্দ্রনাথ রায় প্রতিদিন জন্মায় না। রবীন্দ্রনাথ রায় মানে কয়জন রবীন্দ্রনাথ? 5 জন না 7 জন না 2 জন? কয়জন রবীন্দ্রনাথ? একজন। রবীন্দ্রনাথ রায় কেমনে হলো? রবীন্দ্রনাথ একজন, নজরুল একজন, জসীমউদ্দিন একজন, মীর মোশাররফ একজন, প্রমথ চৌধুরী একজন, এরা সবাই মিলে কি রবীন্দ্রনাথ রায়। তার মানে রবীন্দ্রনাথ রায় এই শব্দটা আমরা বহুবচন লিখেছি, কিন্তু এই বহুবচনটা স্বাভাবিক মেথডে একই জিনিস অনেকগুলো এইভাবে গঠিত হয়নি, অনেক ভিন্ন ভিন্ন জিনিস মিলে একটা বহুবচন গঠিতেছে, এর নাম বিশেষ নিয়মে গঠিত বহুবচন। তেমন 3-4টি বাক্য আছে, আমি দুটি লিখে দিয়েছি, আর দুটি লিখে নেন, তাহলে ঝামেলা শেষ। মেয়েরা কানাকানি করছে, আর সকলে সব জানে। এই 4টি বাক্য লিখে মনে রাখবেন ভাই, যে এই 4টি বাক্যে বহুবচন গঠিত হয়েছে কেমনে? বিশেষ নিয়ম, স্পেশালি। বহুবচন হতে হলে একই জিনিস অনেকগুলো লাগে, কিন্তু এই ক্ষেত্রে অনেক আলাদা আলাদা জিনিস মিলে বহুবচন হয়েছে, এদের নাম বিশেষ নিয়মে গঠিত বহুবচন। আর আগে যেগুলো পড়ালাম সেগুলো আমরা লিখেছিলাম এক বচন শব্দ, কিন্তু প্রয়োগ করেছিলাম বহুবচন, এগুলো ছিল বহুবচনের বিশেষ প্রয়োগ। যে তো আর 5 মিনিট পড়িয়ে থামবো, 3 মিনিট, 5 মিনিট না 3 মিনিট, ছোট একটা টপিক শেষ করি। আর বলে নি আগামীকাল কিন্তু 3:30টায় পড়া। আগামীকাল শুক্রবার কয়টায় পড়া? 3:30টায় পড়া। আর আজকে কিন্তু 11টায় পরীক্ষা, আজকে 11টায় কারকের উপরে পরীক্ষা, আজকে 11টায় কারকের পরীক্ষা। আর আগামীকাল শুক্রবার বিশেষ ক্লাস 3:30টায়। জি, একটি ছোট্ট টপিক পড়াবো, অনুসর্গ। আর আগামী দিন আরো অনেক কিছু পড়াবো, ছোটখাটো অনেক টপিক, উপসর্গ পড়াবো, বুঝতে পারলেন? বচন তো পড়ালাম, লিঙ্গ পড়াবো, কাল পড়াবো, অনেক জিনিস পড়াবো ইনশাআল্লাহ। কাজে ক্লাস মিস করবেন না। অনুসর্গ লিখে নেন। আমি 5টা প্রশ্ন বলে দেব, পরীক্ষায় প্রশ্ন আউট করে দেব। বাংলাদেশের কোন পরীক্ষায় এর বাইরে কোনো প্রশ্ন হবে না। জি, আমি অনুসর্গের চ্যাপ্টারটা থেকে যে বাচ্য ফাচ্য মেলা কিছু আছে ভাই, সবই পড়াবো, একটু ধৈর্য ধরেন।
আর পরীক্ষার একটা নোটিশ দিয়েছে আগামী সোমবারে, মনে আছে? আগামী সোমবারে একটা পরীক্ষা নিব, রিভিশন টেস্ট। কি কি একটু বলে দিই। ধ্বনি তত্ত্ব, ধ্বনি তত্ত্ব মানে যে বর্ণমালা, মনে আছে? বর্ণমালা, তার সাথে হলো ধ্বনি পরিবর্তন, তার সাথে সন্ধি। এই কয়টা টপিকের উপরে সোমবার একটা বিশেষ পরীক্ষা, 50-60 নম্বরের রিভিশন টেস্ট। ধ্বনি তত্ত্ব বা বর্ণমালা, ওই যে পড়েছিলাম ঘোষ অঘোষ, অল্প প্রাণ মহাপ্রাণ, পরাশ্রয়ী কম্পনজাত তাড়মেদ ইত্যাদি। এখানে ধ্বনি তত্ত্ব বা বর্ণমালা, ধ্বনি পরিবর্তন এবং সন্ধি, এই টপিকগুলির উপরে একটি 50-60 নম্বরের কি রিভিশন টেস্ট। জি না প্রিন্স, এই সাহিত্যের ক্লাস আর কেমনে নিব? ব্যাকরণে তো শেষ করতে পারছি না বাবা, এটা তো ব্যাকরণের কোর্স। একটা সাহিত্যের ক্লাস নিয়েছিলাম এমনি একটু তোমাদেরকে একটা একটা ধারণা দেওয়ার জন্য যারা 41-এর পরীক্ষার্থী, আর সাহিত্যের ফুল একটা কোর্স করাবো এই 19 তারিখের পর থেকে। আচ্ছা, অনুসর্গের আমরা 5টি প্রশ্ন লিখে দেবো। লেখেন, অনুসর্গ কোথায় বসে? প্রথম প্রশ্ন, অনুসর্গ কোথায় বসে? শব্দের পরে। জি, সেট 5টি প্রশ্ন অনুসর্গ চ্যাপ্টার থেকে আমি আউট করে দিব। বাংলাদেশের যে কোনো পরীক্ষা এই 5টির মধ্যে 6টির মধ্যে ইনশাআল্লাহ প্রশ্ন পাবেন। জি, অনুসর্গ কোথায় বসে? শব্দের পরে, কিংবা উল্টা করে বলবে শব্দের পরে বসে কোনটি অনুসর্গ। অনুসর্গের কাজ কি? বাক্যে অন্বয় সাধন করে অর্থ প্রকাশে সাহায্য করা। অনুসর্গের কাজ কি? কাজ বাক্যের পদগুলির অন্বয় সাধন করে অর্থ প্রকাশে সাহায্য করা। বাক্যের পদগুলির অন্বয় সাধন করে বাক্যের পদগুলির অন্বয় সাধন করে অর্থ প্রকাশে সাহায্য করে। অনুসর্গ কোথায় বসে? শব্দের পরে। অনুসর্গের কাজ কি? বাক্যের পদগুলির অন্বয় সাধন করে অর্থ প্রকাশে সাহায্য করে। এখন অনুসর্গ কি? অনুসর্গ কি? অনুসর্গ এক জাতীয় অব্যয়। অনুসর্গগুলো কি? অনুসর্গগুলো হচ্ছে এক জাতীয় অব্যয়। অব্যয় কিংবা অনুসর্গগুলি কোন পদ? তার উত্তর হচ্ছে অব্যয় পদ। বুঝতে পারলেন? অনুসর্গগুলি কি? এক জাতীয় অব্যয় পদ। চার নম্বর প্রশ্ন, অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম কি? এর উত্তর হচ্ছে কর্ম প্রবচনীয়। অনুসর্গের অপর নাম কি? এর উত্তর হচ্ছে কর্ম প্রবচনীয়। কর্ম প্রবচনীয়। 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অনুসর্গ? নিচের কোনটি অনুসর্গ? অনুসর্গ চিনবেন কেমনে? অ দিয়ে থাকবে সেগুলো অনুসর্গ না রে ভাই। ঘষা মারা মেথডে মনে রাখতে হবে। ঘষা মারা মেথডকে আমরা যতই অবজ্ঞা অবহেলা করি আর কটূক্তি করি, কিছু কিছু জায়গায় কিন্তু ঘষা মারা মেথডকে কাছে যাইতেই হবে, যাকে আমরা বলি এটিএম মেথড। কি বলি? এটিএম মেথড। এক টানা মুখস্থ। এটিএম, এক টানা মুখস্থ। এটা অবজ্ঞা করার সুযোগ কিন্তু নাই। জি, আমি অনুসর্গগুলো লিখে দিব, আপনারা দয়া করে একটু মনে রাখবেন, লিখে নেন। আপনারা খুঁজে পাবেন কিনা, কে কোথায় খুঁজবেন, হ্যাঁ? কোন দাম খুঁজতে গিয়ে খালি পাউলি দামে চলে যাবেন, তাই না? অনুসর্গগুলো একটু লিখে দিচ্ছি, লিখে নেন। অনুসর্গ প্রতি, বিনা, দিনে, শনে, সহনে, মাঝে, মধ্যে,
মাঝারে তরে পানে অবধি প্রতিদিনা বিনে শনে শনে মাঝে মধ্যে মাঝারে তরে পানে অবধি জন্য নিমিত্ত হেতু উপর পক্ষে বই ব্যতীত হতে থেকে সে পাশে দ্বারা দিয়া কর্তৃক। জি, এগুলোর নাম অনুসর্গ। যে 5 নম্বরই তো লিখছি। হ্যাঁ, বিসিএস এর কোশ্চেন আউট করে দিলাম। যদি পরীক্ষা বাতিল করে দেয় পিএসসি, তাহলে এর জন্য জাকির বিসিএস স্পেশাল কর্তৃপক্ষ কিন্তু দায়ী নয়। তবে আমি এইটুকু বলে রাখছি, বাংলাদেশের যে কোনো পরীক্ষায় যদি অনুসর্গ আসে, আমার এই 6টা কোশ্চেন বাইরে যদি আসে, তাহলে আমাকে নক করবেন, স্যার আপনি একটা ভুয়া টিচার, যা বলেছেন একটা কথা সত্য হয়নি। বাংলাদেশের কোন পরীক্ষায় অনুসর্গ থেকে যদি প্রশ্ন হয়, অনুসর্গ থেকে নাও আসতে পারে ভাই, এত বড় বড় টপিক আছে, অনুসর্গ থেকে আসবে কেন? নাও যদি আসে, তাহলে আমার এই প্রশ্নের বাইরে ইনশাল্লাহ একটি প্রশ্ন বাংলাদেশের কোন পরীক্ষায় হবে না, হওয়ার সুযোগ নাই। জি, আমি কিন্তু এখন 5 নম্বর প্রশ্নে আছি যে নিচের কোনটি অনুসর্গ, নিচের কোনটি অনুসর্গ।